আসসালামু আলাইকুম। এখন আমি চ্যাপ্টার 6 আলোচনা করব, যেটা হচ্ছে টি সেল মিডিয়েটেড ইমিউনিটি। তো টি সেল মিডিয়েটেড ইমিউনিটি ইউজুয়ালি আমাদের টিউমার বা ক্যান্সার বা অটো ইমিউন ডিজিজ এবং টিস্যু ট্রান্সপ্লান্ট বা গ্রাফট রিজেকশনের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এই টি সেল মিডিয়েটেড ইমিউনিটি ইউজুয়ালি 4টা সেল দিয়ে ইউজুয়ালি রেগুলেট হয়। মানে এই টি সেল মিডিয়েটেড ইমিউনিটিতে 4টা সেল ইউজুয়ালি অংশগ্রহণ করে। প্রথম সেলটা হচ্ছে ম্যাক্রোফেজ বা ডেনড্রাইটিক সেল বা আদার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কারণ ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক সেলে ইউজুয়ালি একটা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করলেই হেল্পার টি সেল তাকে রিকগনাইজ করতে পারে। আর সেকেন্ড সেল কি? সেকেন্ড সেল হচ্ছে CD4 টি সেল বা হেল্পার টি সেল। কারণ এই অ্যান্টিজেন প্রেজেন্টেশনের পর এই CD4 টি সেল বা হেল্পার টি সেলই তো কোনো অ্যান্টিজেনকে রিকগনাইজ করে কিছু সাইটোকাইন্স রিলিজ করে। তো এই 3 নাম্বার সেল হচ্ছে CD8 সেল। ঠিক আছে, কারণ এই CD8 সেলে ইউজুয়ালি এই CD4 টি সেলের যে ইন্টারলিউকিন ওইটা মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়ে এটা টি সেল মিডিয়েটেড ইমিউনিটি, মেনলি সাইটোটক্সিক টি সেল মিডিয়েটেড ইমিউনিটি দিয়ে থাকে। অ্যান্ড 4 নাম্বার সেলটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল বা এনকে সেল। এই 4 নাম্বার সেলটা হচ্ছে ভাইরাস ইনফেক্টেড টিউমার সেলকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে। নিজস্ব ইনেট রিসেপ্টর আছে। তো এই টি সেল মিডিয়েটেড ইমিউনিটিটা ইউজুয়ালি পুরোটাই কিছু সাইটোকাইন্স দিয়ে কন্ট্রোল হয়। পুরোটাই এই টি সেল মিডিয়েটেড ইমিউনিটি পুরোটাই সাইটোকাইন্সের উপর ডিপেন্ডেন্ট। তো এই টি সেল মিডিয়েটেড ইমিউনিটি যদি ডিস্ট্রয় হয়ে যায় তাহলে সেই পেশেন্টের সিভিয়ার অপরচুনিস্টিক ইনফেকশন দেখা যায়। আর এই টি সেল মিডিয়েটেড ইমিউনিটি ইউজুয়ালি কোনো সেম ক্যারেক্টার অ্যান্টিজেন বা গ্রুপ অফ অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে থাকে। তো তো কথা হচ্ছে আমাদের এই টি সেল ইউজুয়ালি ম্যাচিউর হচ্ছে বা তার টি সেল রিসেপ্টর প্রডিউস করতেছে ইউজুয়ালি থাইমাসে। ঠিক আছে, থাইমাসে তাদের ম্যাচিউর টি সেল প্রডিউস করতেছে। তো এরা কিভাবে আমাদের সার্কুলেশনে আসছে এবং কিভাবে ইমিউনিটি দিয়ে থাকতেছে? তো এটা হচ্ছে প্রাইমারি আমাদের ইমিউন অর্গান, যেটা হচ্ছে থাইমাস। এইখানে আমাদের টি সেল ম্যাচিউর হচ্ছে। এইখান থেকে ব্লাড এবং যে লিমফেটিক চ্যানেল আছে তার মাধ্যমে এটা সেকেন্ডারি যেই ইমিউন অর্গান আছে ওইগুলোতে যায়। মেনলি হচ্ছে লিম্ফ নোড, স্প্লিন বা আদার যেই সব অর্গান আছে সবগুলোতে চলে যায়। তো এইখানে কথা হচ্ছে এই সেকেন্ডারি যেই লিম্ফয়েড অর্গান, এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যেই এই টি সেলটা ইউজুয়ালি কোনো অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে থাকে। তো এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে গিয়ে এই টি সেলটা ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হয়। তো এই টি সেলটা যখন হচ্ছে ইউজুয়ালি নেপ টি সেল থাকে, এই নেপ টি সেল হওয়ার পরে যখন এই সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে যায়, গিয়ে সেটা যখন কোনো কগনিটিভ অ্যান্টিজেনের এগেনস্টে প্রথম ইনিশিয়াল অ্যাক্টিভেশন হয় তখন ওই প্রসেসটাকে প্রাইমিং বলা হয়। ঠিক আছে, তো এই টি লিম্ফোসাইট ইউজুয়ালি সেকেন্ডারি লিম্ফস নোডে যায়। এখন সেকেন্ডারি লিম্ফস নোডে আমরা জানি হচ্ছে কিছু লিম্ফ্যাটিক ভেসেল থাকে, অ্যাফারেন্ট থাকতে পারে, ইফারেন্ট থাকতে পারে। তো এই লিম্ফ্যাটিক ভেসেলের কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান ওয়ে চ্যানেল, মানে শুধু একদিক থেকে লিম্ফ্যাটিক আসে। ঠিক আছে, ওয়ান ওয়ে চ্যানেল। তো কি হয়, মেনলি হচ্ছে এই সেকেন্ডারি লিম্ফ্যাটিক যেই অর্গান আছে ওইখানে মেনলি হচ্ছে ডেনড্রাইটিক সেল। এই ডেনড্রাইটিক সেল ইউজুয়ালি কোনো অ্যান্টিজেনকে ইনভলভ করে এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে নিয়ে চলে আসে। তো এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে যখন এই ডেনড্রাইটিক সেল কোনো অ্যান্টিজেনকে নিয়ে আসে, এনে তাকে প্রসেস করে প্রেজেন্ট করে হেল্পার টি সেলের কাছে, তখন এই টি সেলটাই ইউজুয়ালি এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে ওই অ্যান্টিজেনের এগেনস্টে রিসেপ্টরের কাজটা করে থাকে। তো আমাদের এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানটা ইউজুয়ালি আমাদের যেই অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনকে ইউজুয়ালি এই লিম্ফ্যাটিক যেই চ্যানেল, এই লিম্ফ্যাটিক চ্যানেলের মাধ্যমে ইউজুয়ালি এই অ্যান্টিজেনকে কনসেন্ট্রেট অ্যান্ড ফিল্টারিং করে থাকে। তো যখন ফিল্টারিং করে তখন ওই অ্যান্টিজেনটা এখানে আসে, তখন ওই টি সেল ইউজুয়ালি ওই অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে। তো এবার আসি একটি সেকেন্ডারি লিম্ফ্যাটিক অর্গান বা লিম্ফ নোডসে কীভাবে ইউজুয়ালি এই টি সেলটা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে থাকে। তো এটা হচ্ছে একটি লিম্ফ নোডস। তো একটা লিম্ফ নোডসের ইউজুয়ালি দুইটা জোনে ভাগ করা হয়, এটা হচ্ছে বি জোন আর এটা হচ্ছে টি জোন। তো বি জোনটা ইউজুয়ালি অনেক বেশি থাকে আর তাকে সারাউন্ডিং করে রাখে হচ্ছে টি জোন। তো ইউজুয়ালি এই দুইটা জোনের ভাগ করা হয় ইউজুয়ালি তাদের যেই সেলুলার কনস্টিটিউয়েন্টস তার উপরে, তাদের ফাংশন এবং তাদের যেই কেমোকাইন্স তার উপরে। তো একটা ফলিকলে আমরা দেখতে পাচ্ছি বি জোনও আছে, টি জোনও আছে। তো এখানে যে ভেসেলস, এটা হচ্ছে লিম্ফেটিক ভেসেল। ঠিক আছে, তো কি হয় আমরা জানি হচ্ছে ইউজুয়ালি একটা সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে ইউজুয়ালি হচ্ছে
ডেনড্রাইটিক সেলটা হচ্ছে কোনো অ্যান্টিজেনকে নিয়ে চলে আসে। কেন নিয়ে চলে আসে? কারণ এই ডেনড্রাইটিক সেলে একটা রিসেপ্টর থাকে যাকে বলা হয় CCR7 বা কেমোকাইন রিসেপ্টর 7। তো এই কেমোকাইন রিসেপ্টর 7 থাকে এই ডেনড্রাইটিক সেলে। এই কেমোকাইন রিসেপ্টরের জন্য আমাদের এই সেকেন্ডারি লিম্ফ্যাটিক যে অর্গান তারা কিছু কেমোকাইন রিলিজ করে। এই কেমোকাইনটা ইউজুয়ালি এই সেকেন্ডারি লিম্ফ্যাটিক অর্গানের যেই ফাইব্রোব্লাস্ট থাকে ওই ফাইব্রোব্লাস্ট থেকে রিলিজ হয়। তো এই ফাইব্রোব্লাস্টের যে কেমোকাইন্স এই কেমোকাইন্সের প্রতি এই ডেনড্রাইটিক সেলটা এই CCR7 রিসেপ্টরের মাধ্যমে অ্যাট্রাক্ট হয়। তো অ্যাট্রাক্ট হলো। অপরদিকে টি সেলের সারফেসেও এই CCR7 রিসেপ্টর থাকে। একইভাবে এই টি সেলটা CCR7 রিসেপ্টরের মাধ্যমে এই কেমোকাইন্সের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে এই লিম্ফ নোডসে চলে আসে। তো চলে আসার পরে যেটা ডেনড্রাইটিক সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। এই ডেনড্রাইটিক সেল কিন্তু আমাদের এক্সট্রা সেলুলার এবং ইন্টারসেলুলার বোথ পেপটাইডকে তারা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে প্রেজেন্ট করতে পারে। তো এরা ইউজুয়ালি এই ডেনড্রাইটিক সেলের আরও একটা স্পেশাল ফিচার বলেছিলাম, সেটা হচ্ছে এরা MHC যে দুই ধরনের MHC আছে ক্লাস 1 ক্লাস 2, এই দুই ধরনের MHC দিয়েই কিন্তু এরা কোনো অ্যান্টিজেনকে ইউজুয়ালি প্রেজেন্ট করতে পারে। তো ডেনড্রাইটিক সেল ক্লাস 1 বা ক্লাস 2 MHC মলিকিউল দিয়ে এক্সট্রা সেলুলার আর ইন্টারসেলুলার যেসব অ্যান্টিজেন থাকে ওই সব অ্যান্টিজেনকে ইউজুয়ালি তাদের সেকেন্ডারি লিম্ফ নোডসে নিয়ে চলে আসে। সেকেন্ডারি লিম্ফ নোডসে নিয়ে চলে আসার পরে ওই পেপটাইডসকে ইউজুয়ালি তারা প্রসেস করে প্রেজেন্ট করার পরে হেল্পার টি সেল ইউজুয়ালি ওই অ্যান্টিজেনকে যেই ক্লাস MHC আছে ক্লাস 1 বা ক্লাস 2 ওইটার মাধ্যমে ইউজুয়ালি CD4 বা CD8 টি সেল ইউজুয়ালি ওটাকে রিকগনাইজ করে। মেনলি হচ্ছে CD4 টি সেলই রিকগনাইজ করে ইউজুয়ালি। তো CD4 টি রিকগনাইজ করার পরে ইউজুয়ালি এটা যেই যখন রিকগনাইজ হচ্ছে তখন তাকে বলা হয় প্রাইমিং। তো এটা গেল হচ্ছে আমাদের এই লিম্ফ্যাটিক ভেসেলের মাধ্যমে কিভাবে ডেনড্রাইটিক সেল হেল্পার টি সেলের কাছে ইউজুয়ালি অ্যান্টিজেন প্রেজেন্ট করে। এছাড়াও আরও একটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে স্প্লিন আর এটা হচ্ছে লিম্ফ নোডস, ঠিক আছে? তো স্প্লিনে কিন্তু আমাদের যে সিস্টেমিক ব্লাড সেটা হচ্ছে ডাইরেক্টলি স্প্লিনে যাচ্ছে, ঠিক আছে? ডাইরেক্টলি স্প্লিনে যাচ্ছে। তো যখন এই ব্লাডটা আমাদের স্প্লিনে যায় এই ব্লাডটা ইউজুয়ালি ফিল্টার্ড হয় স্প্লিনে। তো ফিল্টার্ড হয়ে এখানে কিছু অ্যান্টিজেনিরা ইউজুয়ালি ডিটেক্ট করে। তো আমাদের এই স্প্লিনের সারফেসে কিছু ফ্রি ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল থাকে, যে ফ্রি ম্যাক্রোফেজ বা ডেনড্রাইটিক সেলগুলো এদের সারফেসে থাকে। তো এরা কি করে, এরা ডাইরেক্ট এই অ্যান্টিজেনকে রিকগনাইজ করে এরা প্রেজেন্ট করতে পারে আমাদের টি সেলের কাছে। এছাড়াও আমাদের কিছু অ্যান্টিজেন সরাসরি আমাদের স্প্লিনে ঢুকে যায়। তো স্প্লিনের মধ্যেও হচ্ছে বি জোন থাকে, ওই বি জোনের যে বি সেল তাদের ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে ওই যে বি সেল এইগুলা মেনলি যে বি সেল ফলিকল এই বি সেলগুলো ইমিউনোগ্লোবুলিনের মাধ্যমে ইউজুয়ালি ওই অ্যান্টিজেনকে ডাইরেক্ট ডিস্ট্রয় করে দিতে পারে। এরপর আসি লিম্ফ নোডসেও একইভাবে কাজ করে। ডাইরেক্ট কোনো ব্লাড ইউজুয়ালি লিম্ফ নোডসে আসতে পারে, আসার কারণে সারফেসেও কিছু ম্যাক্রোফেজ বা ডেনড্রাইটিক সেল থাকে। এই ম্যাক্রোফেজ ডেনড্রাইটিক সেলও ইউজুয়ালি এই সার্কুলেটিং অ্যান্টিজেনকে এনগালভ করে তাকে ইউজুয়ালি MHC মলিকুলের মাধ্যমে প্রেজেন্ট করতে পারে। এরপরে আসি হচ্ছে মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু বা ম্যাট সেল। এই ম্যাট সেল ইউজুয়ালি আমাদের মিউকাস সারফেসে ইমিউনিটি দিয়ে থাকে। তো যখন কোনো অ্যান্টিজেনের মিউকাস সারফেসের উপর দিয়ে যায় এই মাল সেলগুলো বা মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যুগুলো ওই অ্যান্টিজেনকে ইউজুয়ালি ক্যাচ করে তাদেরকে ইউজুয়ালি প্রেজেন্ট করতে পারে এবং টি সেল জোন বা বি সেল জোনে এনে ডিস্ট্রয় করে দিতে পারে। এবার আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে টি সেল রিসেপ্টর সিগন্যালিংস। তো এটা হচ্ছে একটা টি সেল, ঠিক আছে? এটা হচ্ছে একটা টি সেল। তো এই টি সেলের সারফেসে ইউজুয়ালি দুইটা রিসেপ্টর থাকে, একটা হচ্ছে টি সেল রিসেপ্টর আর একটা হচ্ছে সিডি মলিকিউলস। সেটা হতে পারে CD4 মলিকিউলস না হয় CD8 মলিকিউলস। তো যেটা CD4 মলিকিউল সেটা হচ্ছে ক্লাস 2 MHC মলিকিউলের সাথে বাইন্ড করে, আর যেটা হচ্ছে CD8 মলিকিউল সেটা ক্লাস 1 MHC মলিকিউলের সাথে বাইন্ড করে। এটাকে বলা হয় রুল অফ 8। তো এই রুল অফ 8 এর আরেকটা নাম হচ্ছে MHC রেস্ট্রিকশন, MHC রেস্ট্রিকশন, ঠিক আছে? তো এই MHC রেস্ট্রিকশনটা ইউজুয়ালি আমাদের থাইমিক সিলেকশনের পজিটিভ সিলেকশনে হয়ে থাকে। কারণ থাইমিক এডুকেশনের পজিটিভ সিলেকশনে এটা আইডেন্টিফাই করা হয় যে একটি টি লিম্ফোসাইট ক্লাস 1 MHC মলিকিউলের সাথে বাইন্ড করবে নাকি ক্লাস 2 MHC মলিকিউলের সাথে বাইন্ড করবে। তো যাই হোক,
তো এইখানে যে টি সেল রিসেপ্টর থাকে, টি সেল রিসেপ্টরের একটা ছোট টেইল থাকে আমরা জানি, ঠিক আছে, টেইল। তো টেইলের পরে এই টি সেল রিসেপ্টরের টেইলের পরে একটি মলিকিউলস থাকে যেটাকে বলা হয় CD3 মলিকিউলস। এই CD3 মলিকিউল সব টি সেল রিসেপ্টরে থাকে। এই CD3 মলিকিউলসের মাধ্যমে ইউজুয়ালি নিউক্লিয়াসে একটা সিগন্যাল ট্রান্সমিটেড হয়, আমি আগে বলেছি। তো এই টি লিম্ফোসাইট ইউজুয়ালি কোনো থাইমাস থেকে যখন ম্যাচিউর হয়, ম্যাচিউর হয়ে এটা কিভাবে সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে আসে আমি বলেছি। তো এই সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে ইউজুয়ালি এরা যখন কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে তখন তাকে বলা হয় প্রাইমিং। তো এই প্রাইমিংটাই ইউজুয়ালি হেল্প করে থাকে ডেনড্রাইটিক সেল। এই ডেনড্রাইটিক সেলটা ইউজুয়ালি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে কোনো সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে, মেনলি লিম্ফ নোডসে। তো এই ডেনড্রাইটিক সেলের একটি বিশেষত্ব হচ্ছে এটি এক্সট্রাসেলুলার অ্যান্ড ইন্টারসেলুলার বোথ অ্যান্টিজেনকে এরা অ্যান্টিজেন প্রেজেন্টিং করতে পারে, মানে অ্যান্টিজেন প্রেজেন্টেশন করতে পারে। তো এই ডেনড্রাইটিক সেল ইউজুয়ালি ক্লাস 1 এবং ক্লাস 2 দুইটা এমএসসি মলিকিউলকেই কোনো অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে আমরা জানি। তো এই ডেনড্রাইটিক সেলটা ইউজুয়ালি কোনো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান বা মেনলি লিম্ফ নোডসের যে টি জোন, ওই টি জোনে কোনো অ্যান্টিজেনকে ইউজুয়ালি এমএসসি মলিকুলের সাথে বাইন্ড করে নিয়ে আসে। তো ইউজুয়ালি এটা হচ্ছে একটা অ্যান্টিজেন, মানে পেপটাইড অ্যান্টিজেন। ইউজুয়ালি আমরা জানি এই টি লিম্ফোসাইট ইউজুয়ালি পেপটাইড অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে। তো এটা হচ্ছে অ্যান্টিজেন, অ্যান্টিজেনের সাথে এমএসসি মলিকিউল বাইন্ড থাকে, ঠিক আছে। তো এখানে আমি ধরে নিই এটা হচ্ছে CD4 মলিকিউলস, তাইলে এটা হেল্পার টি সেল। তো এই CD4 মলিকিউলের সাথে অলওয়েজ MHC2 মলিকিউল বাইন্ড করে। তো এইখানে যখন এই অ্যান্টিজেনটা এমএসসি মলিকুলের সাথে হেল্পার টি সেলের কাছে প্রেজেন্ট হয় তখন এই টি সেল রিসেপ্টরটা ইউজুয়ালি এই অ্যান্টিজেন এবং এমএসসি মলিকুল যে কমপ্লেক্স ওটার সাথে বাইন্ড করে বা ইন্টারঅ্যাক্ট করে, ঠিক আছে। আর যে CD4 মলিকুলস থাকে এই CD4 মলিকুলস ইউজুয়ালি এই এমএসসি মলিকুলের যেই নন পলিমরফিক পার্ট থাকে এই নন পলিমরফিক পার্টের সাথে ইউজুয়ালি বাইন্ড করলো। তো বাইন্ড করে এখানে একটা দুইটা বন্ড ফর্মেশন হচ্ছে, একটা টি সেল রিসেপ্টরের মাধ্যমে আর একটা হচ্ছে এই CD4 মলিকিউলসের মাধ্যমে। তো দুইটা বন্ড ফর্মেশন হচ্ছে। তো এদেরকে ইউজুয়ালি কিছু ফ্যাক্টর স্ট্রেন দিয়ে থাকে। তো একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা স্ট্রেন দিয়ে থাকে সেটা হচ্ছে একটা আসে হচ্ছে টি লিম্ফোসাইট থেকে, আর একটা আসে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ডেনড্রাইটিক সেল থেকে। তো যেই ফ্যাক্টরটা লিম্ফোসাইটের সারফেস থেকে অ্যারাইজ করে তাকে বলা হয় লিম্ফোসাইট ফাংশন অ্যাসোসিয়েটেড অ্যান্টিজেন 1 বা সংক্ষেপে LFA1, ঠিক আছে। আর যেই ফ্যাক্টরটা ইউজুয়ালি এই ডেনড্রাইটিক সেল বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে অ্যারাইজ করে এই ফ্যাক্টরকে বলা হয় ইন্টারসেলুলার অ্যাডহেশন মলিকিউল 1 বা ICAM1, ঠিক আছে। এই দুইটা বন্ডের মাধ্যমে ইউজুয়ালি এই দুইটা বন্ডের টি সেল রিসেপ্টর এবং CD4 মলিকিউলের বন্ডের অনেক স্টেবিলাইজেশন হয়ে থাকে। এছাড়া আরেকটা স্পেশাল বন্ড থাকে, সেই স্পেশাল বন্ড হচ্ছে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এবং এই টি সেলের মধ্যে। তো এই টি সেল থেকে আমরা জানি সব টি সেলে CD28 মলিকিউলস থাকে। তো এই টি সেল থেকে একটা CD28 মলিকিউলস আসে, এটা হচ্ছে CD28 মলিকিউলস। তো এই CD28 মলিকিউলসের সাথে মেনলি ডেনড্রাইটিক সেলের আরেকটা প্রোটিন থাকে যেটাকে বলা হয় B7 প্রোটিন। এই B7 প্রোটিনের সাথে ইউজুয়ালি আরেকটা বন্ড এইখানে ফরমেশন হয়ে থাকে। তো ইউজুয়ালি এই টি সেল রিসেপ্টর সিগন্যাল ইনসে বা টি সেল রিসেপ্টর অ্যাক্টিভেশনের জন্য দুইটা সিগন্যাল ইউজুয়ালি কাজ করে, একটা হচ্ছে সিগন্যাল 1, একটা হচ্ছে সিগন্যাল 2। তো সিগন্যাল 1টা হচ্ছে এই টি সেল রিসেপ্টর এবং এই CD4 মলিকিউলস এই দুইটার মাধ্যমে ইউজুয়ালি সিগন্যাল 1টা হয়ে থাকে। আর যেটা হচ্ছে সিগন্যাল 2 তার আরেক নাম হচ্ছে কো-স্টিমুলেশন। এই কো-স্টিমুলেশনটা ইউজুয়ালি এই CD28 এবং B7 এর মধ্যে যে ইন্টারাকশন এই ইন্টারাকশনের মাধ্যমে হয়ে থাকে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি ডেনড্রাইটিক সেল, মেনলি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। তো এই ডেনড্রাইটিক সেলটা ইউজুয়ালি কোনো পেপটাইড মলিকিউলসকে এমএসসি মলিকিউলের সাথে
প্রেজেন্ট করতেছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে। তো এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা টিসিএল রিসেপ্টর এবং এর সাথে CD4 মলিকিউলস আছে। এই টিসিআর এবং CD4 মলিকিউলস এই এমআইসি এবং পেপটাইডের সাথে বাইন্ড করতেছে। আর এখানে দেখতে পাচ্ছি এই টিসিআর রিসেপ্টরের যে টেলের কাছে CD3 মলিকিউলস আছে। আর এখানে আরো একটা বন্ড দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে B7 প্রোটিনের সাথে CD28 এর বন্ড, আগে বলেছি। আর এই সব বন্ডকে স্টেবিলাইজ করতেছে দুইটা ফ্যাক্টর, সেটা হচ্ছে এই LFA1 এবং ICAM1, এইগুলো আগে আলোচনা করেছি। তো চলে আসি সিগন্যাল 1 কিভাবে ট্রান্সমিটেড হয়। তো প্রথমে যখন এমএসি পেপটাইডস একটা টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এই টি সেল রিসেপ্টর এবং CD4 যে মলিকিউল দুইটাই কিন্তু এই এমএসি পেপটাইডের সাথে বাইন্ড করার ফলে কি হয়, এই টি সেল রিসেপ্টর একটা সিগন্যাল ট্রান্সমিটেড করে। এই সিগন্যালটা ইউজুয়ালি CD3 মলিকিউলটা অ্যাকসেপ্ট করে। এই CD3 মলিকিউলস দেন কি করে, একটি ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে দেয়, যার মাধ্যমে অনেক ক্যালসিয়াম ভিতরে ঢুকে। তো কিভাবে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়, প্রথমে যখন এই এমএসি পেপটাইড মলিকিউল টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে, এই টি সেল রিসেপ্টর একটি ফসফোকাইনেজ এনজাইমকে অ্যাক্টিভেটেড করে। তো এই ফসফোকাইনেজ এনজাইমটা ইউজুয়ালি ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেটেড করে দেয়। তো এই ফসফোলাইপেজ সিটা ফসফোইনোসিটাইড নামে একটি মলিকিউলস থাকে, তাকে ব্রেকডাউন করে ইনোসিটল ট্রাইফসফেট রিলিজ করে। এই ইনোসিটল ট্রাইফসফেট ইউজুয়ালি এই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন করে দেয়। তো ইনোসিটল ট্রাইফসফেট যদি ক্যালসিয়াম চ্যানেল ওপেন করে দেয়, দেন এই ক্যালসিয়াম চ্যানেল দিয়ে অনেক ক্যালসিয়াম এর ভিতরে ঢুকে। তো এই ক্যালসিয়ামটা কি করে, ক্যালসিয়ামের ভিতরে ঢুকে একটি ফ্যাক্টরকে অ্যাক্টিভেটেড করে, যার নাম হচ্ছে ক্যালসিনিউরিন। তো এই ক্যালসিনিউরিনটা একটি সেরিন ফসফাটেজ। তো এই ক্যালসিনিউরিনটা এই CD3 এর মাধ্যমে ইউজুয়ালি এই যেই টি সেল থাকে, টি সেলের নিউক্লিয়াসে চলে যায়। তো এই নিউক্লিয়াস থেকে কি করে, এই নিউক্লিয়াসে এরা কিছু জিনকে স্টিমুলেট করে, যেই জিন হচ্ছে ইন্টারলিউকেন 2 সিনথেসিস করে থাকে। এই যে এরা হচ্ছে ইন্টারলিউকেন 2 সিনথেসিস করলো। তো এরা শুধু ইন্টারলিউকেন 2 সিনথেসিসই করে না, এই ক্যালসিনিউরিন ইউজুয়ালি এই টি সেলের সারফেসে যে ইন্টারলিউকেন 2 রিসেপ্টর থাকে, ইন্টারলিউকেন 2 রিসেপ্টরকে অ্যাক্টিভেটেড করে এবং তাদের অ্যাফিনিটি বাড়িয়ে দেয়। তো এই জন্য ইন্টারলিউকেন 2 ইউজুয়ালি ইন্টারলিউকেন 2 রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, যেটা একটা অটোক্রাইন ফাংশন আমরা জানি। তো এটা গেল হচ্ছে সিগন্যাল 1। তো এই সিগন্যাল 1-এ মেনলি কাজ করতেছে ক্যালসিনিউরিন। তো এই ক্যালসিনিউরিনকে আমরা ইনহিবিট করতে পারি একটা ড্রাগ দিয়ে, সেটা হচ্ছে সাইক্লোস্পোরিন। তো এই সাইক্লোস্পোরিন দিয়ে আমরা ইউজুয়ালি এই ক্যালসিনিউরিনকে যদি ইনহিবিট করে দিই, তাহলে মেনলি এই টি সেলের ফাংশনটা ইউজুয়ালি ইনহিবিটেড হয়ে যাচ্ছে। তো এটা ইউজুয়ালি অর্গান ট্রান্সপ্লান্টে যে গ্রাফট রিজেকশন, ওটা ইনহিবিট করার জন্য এই সাইক্লোস্পোরিন ড্রাগটা দেওয়া হয়। এবার আসি সিগন্যাল 2 বা কো-স্টিমুলেশন। তো কো-স্টিমুলেশন ইউজুয়ালি এই B7 প্রোটিন এই CD28 প্রোটিনের সাথে মিলে করে থাকে, আগে বলেছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে B7 প্রোটিনটা সকল ডেনড্রাইটিক সেলে কিন্তু নর্মালি থাকে। যখন ডেনড্রাইটিক সেলটা কোনো অ্যান্টিজেন প্রেজেন্টেশন করে না, তখনও এই B7 থাকে, কিন্তু অনেক লো পরিমাণে থাকে। যখনই সেটা একটা অ্যান্টিজেনকে এমএসি মলিকিউলের সাথে বাইন্ড করে প্রেজেন্ট করে, তখন এটা অনেক হাই পরিমাণে চলে আসে। কেন হাই পরিমাণে চলে আসে, এই B7 প্রোটিন কিন্তু এই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরেরই একটি অংশ। এই যে আমরা দেখতে পাচ্ছি তীর দিয়ে বোঝাইছে। তো এই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর থেকে ইউজুয়ালি B7 প্রোটিনটা স্টিমুলেটেড হয়। তো এই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর যখন কোনো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নের সাথে বাইন্ড করে, তখনই এটা B7 প্রোডাকশনকে অনেক স্টিমুলেট করে দেয়। ঠিক আছে, তো এখানে যে প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস, এই প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্ন কিন্তু আমাদের সেলফ অ্যান্টিজেনে থাকে না, এটা অলওয়েজ ফরেন যে অ্যান্টিজেন ওইখানে থাকে। তো ফরেন অ্যান্টিজেনের জন্যই কিন্তু এই প্যাটার্ন রিকগনাইজ রিসেপ্টর স্টিমুলেট হচ্ছে, আলটিমেটলি এই B7 রিসেপ্টর কাজ করতেছে। তো আমাদের যদি কোনো ফরেন অ্যান্টিজেন না আসে, কোনো প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর স্টিমুলেট হবে না, কোনো B7ও স্টিমুলেটেড হবে না, আলটিমেটলি কোনো কো-স্টিমুলেশনও হবে না। তো এটা কেন বললাম সেটা আমি এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের সেলফ অ্যান্টিজেনকেও যদি এমএসসি মলিকিউল প্রেজেন্ট করে থাকে, এই সেলফ অ্যান্টিজেনটা
ইউজুয়ালি আমাদের সিগন্যাল 1 কে স্টিমুলেট করবে ঠিকই, কিন্তু যেহেতু সেলফ অ্যান্টিজেন হচ্ছে, প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর কিন্তু স্টিমুলেটেড হচ্ছে না। আলটিমেটলি কোনো B7 প্রোটিনও কাজ করতেছে না। আলটিমেটলি এই কো স্টিমুলেশন বা সিগন্যাল 2টা অ্যাক্টিভেটেড হবে না। তার মানে এই সিগন্যাল 2 বা কো স্টিমুলেশন শুধুমাত্র আমাদের এই ফরেন অ্যান্টিজেনের জন্য হয়ে থাকে, কোনো আমাদের যেই সেলফ অ্যান্টিজেনের জন্য হয় না। এই জন্য আমাদের এই টি সেলটা ইউজুয়ালি কোনো সেলফ অ্যান্টিজেন বা যে B9 অ্যান্টিজেন ওটাকে ডিস্ট্রয় করে না, শুধুমাত্র ফরেন অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করে। কারণ এই B7 যদি কোনো কো স্টিমুলেশন না দেয়, তাহলে এই টি সেলটা ইউজুয়ালি তার সঠিক ফাংশন করতে পারে না, মানে ফাংশন ইউজুয়ালি করে না। ঠিক আছে, তো আমরা এই ফিগারে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই ফিগারে দেখতে পাচ্ছি যে প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর, যেটা এই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর কোনো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নসের সাথে বাইন্ড করতেছে না। আলটিমেটলি কোনো B7ও কিন্তু এখানে সিনথেসিস হচ্ছে না, কিন্তু CD28 কিন্তু আছে। তো এদের মধ্যে কোনো ইন্টারাকশন হচ্ছে না বলে কোনো কো স্টিমুলেশন আর প্রডিউস হচ্ছে না। তো এইখানেই CD28 আর B7 এর যে কো স্টিমুলেশন, এর কারণে ইউজুয়ালি একটা ফরেন অ্যান্টিজেনকে এই টি সেলটা ডিস্ট্রয় করে। তো এই আমি যেটা আলোচনা করলাম এটা ইউজুয়ালি CD4 টি সেলের মাধ্যমে আলোচনা করলাম। তো এটা CD4 টি সেল ছাড়াও যে CD8 বা সাইটোটক্সিক টি সেল, তার মেকানিজমও সেম, একই মেকানিজম, এক্সেপ্ট হচ্ছে এখানে ক্লাস 2 MHC মলিকিউল লাগে। আর এই CD8 বা সাইটোটক্সিক টি সেল ইউজুয়ালি হেল্পার টি সেলের উপরে ডিপেন্ড করে, কারণ হেল্পার টি সেল যখন ইন্টারলিউকিন রিলিজ করে তখনই এই সাইটোটক্সিক টি সেল ইউজুয়ালি ফাংশন করে থাকে। তো এই সাইটোটক্সিক টি সেল ইউজুয়ালি ক্লাস 1 MHC মলিকুলের সাথে বাইন্ড করে। তো ক্লাস 1 MHC মলিকুলের সাথে বাইন্ড করে বলে এটাই ইউজুয়ালি একটু লিথাল ইফেক্ট তৈরি করে, কারণ আমাদের বডির যত নিউক্লিয়েটেড সেল আছে সব নিউক্লিয়েটেড সেলই হচ্ছে ক্লাস 1 MHC মলিকিউল রিলিজ করে। তো এটা আমাদের সেলফ অ্যান্টিজেনের সাথে রিঅ্যাক্ট করতে পারে, যেমন ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার সেলকেও এটা ডিস্ট্রয় করে। বাট এটা আমাদের নর্মাল যেই সেলফ অ্যান্টিজেন যার কোনো ডিজিজ নাই ওটাকে ডিস্ট্রয় করে না। কেন করতে পারে না? কারণ আমাদের এই আমরা জানি হচ্ছে এই হেল্পার টি সেল কোনো স্টিমুলেশন দিলেই কিন্তু সাইটোটক্সিক টি সেল কাজ করে। তো হেল্পার টি সেল যদি এই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরের হেল্প ছাড়া কো স্টিমুলেশন ছাড়া অ্যাক্টিভেটই না হতে পারে, তাহলেও কিন্তু সাইটোটক্সিক টি সেলকে ওটা স্টিমুলেটার করে না। তো এই কো স্টিমুলেশনটা ইউজুয়ালি আমাদের এই টি সেলের অন অফ সুইচ হিসেবে কাজ করে। তো এবার চলে আসি কিছু চেক পয়েন্টস। তো এবার আসি চেক পয়েন্টস। আমাদের এই টি সেল রিসেপ্টরের মাধ্যমে যেই সিগন্যাল 1 যাচ্ছে এবং এই CD28 এর মাধ্যমে যেই সিগন্যাল 2 বা কো স্টিমুলেটরি সিগন্যাল যাচ্ছে, এগুলোকে কিছু ফ্যাক্টর ইনহিবিট করে থাকে। তো এই ফ্যাক্টরগুলো যে ইনহিবিশন সিগন্যাল দিয়ে থাকে এটাকে ইউজুয়ালি চেক পয়েন্ট বলা হয়। তো আমাদের চেক পয়েন্ট ইউজুয়ালি দুই জায়গায় হয়ে থাকে। একটা চেক পয়েন্ট ইউজুয়ালি হয়ে থাকে এই CTLA4 ফ্যাক্টর দিয়ে। এই CTLA4 ফ্যাক্টরের ফুল মিনিং হচ্ছে সাইটোটক্সিক টি সেল লিম্ফোসাইট অ্যান্টিজেন 4। তো এই সাইটোটক্সিক টি সেল লিম্ফোসাইট অ্যান্টিজেন 4 এর এই B7 এর প্রতি অনেক অ্যাফিনিটি থাকে। CD24 এর থেকে এর অ্যাফিনিটিটা ইউজুয়ালি বেশি থাকে। অ্যাফিনিটি বেশি থাকলেও এটা ইউজুয়ালি ইনহিবিটরি সিগন্যাল দিয়ে থাকে। তো এটা ইউজুয়ালি যখন এই B7 এর সাথে বাইন্ড করে তখন আর কো স্টিমুলেটরি সিগন্যালটা প্রডিউস হয় না। আলটিমেটলি এই টি সেল যেটা এটা আর কাজ করতে পারে না। তো আমরা এই CTLA4 যে অ্যান্টিজেন এটাকেও আমরা ইনহিবিট করতে পারি। ইনহিবিট করে ইউজুয়ালি আমরা এই টি সেলের ফাংশনটা অনেক বাড়িয়ে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের বিভিন্ন ক্যান্সার কেমোথেরাপিতে ইউজ করা হয়। অথবা যখন আমরা কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করি তখনও আমরা এই CTLA4 এর কোনো মিমিক কিছু আমরা শরীরে দিয়ে এইটা মানে B7কে আরও ব্লক করে দিতে পারি, যার কারণে এই অর্গান ট্রান্সপ্লান্ট রিজেকশনটা ইউজুয়ালি প্রিভেন্ট হয়ে যায়। তো আরও একটা চেক পয়েন্ট আছে। চেক পয়েন্টটা হচ্ছে এই PD1 করে থাকে। এই PD1 এর নাম হচ্ছে প্রোগ্রাম সেল ডেট 1। এই প্রোগ্রাম সেল ডেট 1 যেই ফ্যাক্টরটা, এটা ইউজুয়ালি এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের যে প্রোগ্রাম সেল ডেট লিগ্যান্ড 1 বা লিগ্যান্ড 2 থাকে তার সাথে বাইন্ড করে এরাও ইউজুয়ালি একটি ইনহিবিটরি সিগন্যাল দিয়ে থাকে। তো এই প্রোগ্রাম সেল ডেট ফ্যাক্টর 1 কিভাবে টি সেলকে ইনহিবিট করে? এই প্রোগ্রাম সেল ডেট ফ্যাক্টর 1 যেটা, সেটা ইউজুয়ালি এই যে ফসফোরাইলেশন হচ্ছে টি সেল রিসেপ্টর CD3 বা CD28 এর যে বিভিন্ন ফসফোরাইলেশন হয়, ফসফোরাইলেশনটাকে ইউজুয়ালি ইনহিবিট করে দেয়। তো এই প্রোগ্রাম
সেল ডেড ফ্যাক্টর 1, এই প্রোগ্রাম সেল ডেড ফ্যাক্টর 1 ইউজুয়ালি কোনো টিউমার সেলে যদি থাকে তাহলে আমরা যে মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে আমরা এই ফ্যাক্টরটাকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে ইমিউনিটি বাড়াতে পারি। তো এজন্যই ইউজুয়ালি কোনো অ্যান্টি ক্যান্সার থেরাপিতে এই অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইউজ করা হয় যেগুলো হচ্ছে এই ফ্যাক্টরগুলোকে ব্লক করে। কেমোথেরাপির থেকে এগুলো বেশি ইফেক্টিভ। PD-1 যেটা ইনহিবিট করতেছে আমি যে অ্যান্টি ক্যান্সার ড্রাগ দিয়ে, ওটার একটা অ্যাডভার্স ইফেক্ট আছে, এর অনেক অটো ইমিউন ডিজিজ প্রডিউস হতে পারে, কারণ টি সেল যখন হাইপার স্টিমুলেশন হয়ে যায় তখন অনেক অটো ইমিউন ডিজিজ প্রডিউস হতে পারে। এবার আসি নেক্সট টপিক, সেটা হচ্ছে টি সেল ইফেক্টর ফাংশন। তো একটি টি সেল আমরা জানি হচ্ছে একটি সেকেন্ডারি লিমফেটিক অর্গানে ম্যাচিউর হয় বা প্রাইমিং হয়। তো সেকেন্ডারি লিমফেটিক অর্গানের যে টি জোনটা থাকে এই টি জোনে ইউজুয়ালি প্রাইমিংটা হয় ডেনড্রাইটিক সেলের মাধ্যমে। তাছাড়া এই টি জোন ছাড়াও একটি বি জোন থাকে, ঠিক আছে? এই বি জোনকে ইউজুয়ালি বি ফলিকলও বলা হয়ে থাকে। তো কথা হচ্ছে এই টি সেল যেই টি সেলটা ইউজুয়ালি এই সেকেন্ডারি লিমফেটিক অর্গানে ইউজুয়ালি ম্যাচিউর হচ্ছে বা প্রাইমিং হচ্ছে, এই টি সেল কিন্তু ইন্টারলিউকেন 2 রিলিজ করে আমরা জানি, ঠিক আছে? তো ইন্টারলিউকেন 2টা ইউজুয়ালি অটোক্রাইন ফাংশন মেনটেন করে, মানে ইন্টারলিউকেন 2টা এই টি লিম্ফোসাইটের উপরে কাজ করে এবং এই ইন্টারলিউকেন 2টা ইউজুয়ালি একটি গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে টি লিম্ফোসাইটের জন্য, যার কারণে টি সেল মাল্টিপ্লাই হয় এবং তাদের ক্লোনাল প্রলিফারেশন হয়। তো ক্লোনাল প্রলিফারেশনের মাধ্যমে যেই নতুন নতুন টি সেল তৈরি হয় তারা কিন্তু অ্যান্টিজেন স্পেসিফিক থাকে, মানে যেই অ্যান্টিজেনটা এই টি সেলের ম্যাচুরেশনটা স্টিমুলেট করে, মানে এই টি সেল রিসেপ্টরকে অ্যাক্টিভ করে, এই ইন্টারলিউকেন 2 এর মাধ্যমে যেই যত টি সেল প্রডিউস হবে সব কিন্তু ওই সেম অ্যান্টিজেনের এগেনস্টেই কাজ করবে। তো ইউজুয়ালি এই টি সেল হচ্ছে আমাদের এই সেকেন্ডারি লিমফেটিক অর্গানেও থাকতে পারে, অথবা এটা ব্লাড বা লিমফেটিক যে ইফারেন্ট ভেসেল, এই ব্লাড বা লিমফেটিক ভেসেলের মাধ্যমে আমাদের যে ইনফ্লাম টিস্যু থাকে ইনফ্লাম টিস্যুতেও ইউজুয়ালি যাইতে পারে, ঠিক আছে? ইউজুয়ালি যাইতে পারে। তো এই টি সেল মেনলি হচ্ছে 4টা সেল প্রডিউস করে আমাদের বডিতে, 4টা মেন সেল। তো 4টার মধ্যে যেই 3টা সেল সেটা হয় CD4 টি সেল বা হেল্পার টি সেল দিয়ে, আর আরেকটা যেই সেল ওই আরেকটা হয় হচ্ছে CD8 বা সাইটোটক্সিক টি সেল দিয়ে। তো এই CD4 টি সেল থেকে যেই 3টা সেল প্রডিউস হয় সেই 3টা সেলকে একটা হচ্ছে হেল্পার টি সেল বা ইফেক্টর টি সেল, যেটাকে সংক্ষেপে বলা হয় TH সেল, এটা হচ্ছে হেল্পার টি সেল। আরেকটা সেল প্রডিউস হয় যেই সেলকে বলা হয় ফলিকুলার হেল্পার টি সেল বা সংক্ষেপে TFH, ঠিক আছে? হইল আরও একটা সেল প্রডিউস হয় যেটাকে আরেকটা কালার দিয়ে, যেটাকে ইউজুয়ালি বলা হয় সাপ্রেসর টি সেল বা রেগুলেটর টি সেল, সংক্ষেপে TREG, ঠিক আছে? এই 3টা সেল প্রডিউস হলো। তো এখন কথা হচ্ছে যেটা টি হেল্পার সেল, এই টি হেল্পার সেলটা ইউজুয়ালি সেকেন্ডারি লিমফেটিক অর্গান থেকে ডেভেলপ করে, এটা অলওয়েজ ব্লাডের মাধ্যমে আমাদের যে ইনফ্লাম টিস্যু আছে সেই ইনফ্লাম টিস্যুতে চলে যায়, ঠিক আছে? এবার আসি হচ্ছে টি ফলিকুলার হেল্পার সেল TFH। তো এটা কি করে? এটা কিন্তু আমাদের কখনো ব্লাডের মাধ্যমে ইনফ্লাম টিস্যুতে যায় না, এটা অলওয়েজ আমাদের যে সেকেন্ডারি যে লিমফেটিক অর্গানে এটা প্রডিউস হলো এইখান থেকে কি করে, এই টি জোন থেকে এরা এই বি জোনে চলে যায়, এই বি জোনে চলে যায়। এই বি জোনে গিয়ে এরা বি সেলকে স্টিমুলেট করে অ্যান্টিবডি প্রোডাকশনের জন্য, মানে বি সেলকে হেল্প করে। আর যেটা হচ্ছে টি রেগুলেটর সেল বা টি সাপ্রেসর সেল, এটা ইউজুয়ালি ইনফ্লামেশনকে সাপ্রেস করে। তো এই CD8 যেই সেল, এই CD8 সেল দিয়ে সাইটোটক্সিক টি সেল ইউজুয়ালি প্রডিউস হয়। এই সাইটোটক্সিক টি সেল কোনো হচ্ছে টিউমার সেল বা ভাইরাস ইনফেক্টেড সেলকে ইউজুয়ালি ডিস্ট্রয় করে দেয়। তো এই যেই CD4 থেকে যে 3টা সেল প্রডিউস হচ্ছে এবং যে CD8 থেকে একটা সেল প্রডিউস হচ্ছে, সবগুলো সেলের কিন্তু মানে পরবর্তীতে কোনো ইমিউন রেসপন্সের জন্য অলওয়েজ সেল সেল ইন্টারাকশন বা TCR রিসেপ্টর এবং পেপটাইড MHC মলিকুলের যেই ইন্টারাকশন স্টিমুলেশন যেই সিগন্যাল সবগুলোই দরকার হয়ে থাকে। তো পরবর্তীতে এই টি সেল থেকে ইউজুয়ালি কোনো মেমোরি সেল ডেভেলপড হয়, এই মেমোরি সেল ইউজুয়ালি কোনো সেকেন্ডারি ইমিউন রেসপন্সে হেল্প করে। তো
এবার আসি হচ্ছে টি হেল্পার সেল। তো এটা হচ্ছে টি হেল্পার সেল। তো টি হেল্পার সেল ইউজুয়ালি আমাদের যে ইমিউন সিস্টেমটা আছে ওই ইমিউন সিস্টেমকে ইউজুয়ালি মডিফাই করে বা ইনহ্যান্স করে বিভিন্ন সাইটোকাইন্সের মাধ্যমে। তো এই টি হেল্পার সেল বিভিন্ন সাইটোকাইন্স রিলিজ করে। তো এই সাইটোকাইন্সগুলো ইউজুয়ালি অর্গানিজম স্পেসিফিক, মানে স্পেসিফিক অর্গানিজমের উপরে কাজ করে। তো কিভাবে স্পেসিফিসিটি হয়, এটা হচ্ছে ফার্দার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। তো ফার্দার ডিফারেন্সিয়েশনের মাধ্যমে ইউজুয়ালি এই টি হেল্পার সেল থেকে অনেক স্পেশালাইজড টি হেল্পার সেল প্রডিউস হয়। এই স্পেশালাইজড টি হেল্পার সেলকে বলা হয় টি হেল্পার সেল সাবসেট বা টিএইচ সাবসেট। তো এই টিএইচ যেই সাবসেট থাকে, এই টিএইচ সাবসেটগুলো ইউজুয়ালি অনেক ধরনের সাইটোকাইন্স রিলিজ করে। যেমন হচ্ছে টিএইচ সাবসেটের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে টিএইচ-1 একটি সাবসেট, টিএইচ-17 একটা সাবসেট, টিএইচ-2 একটা সাবসেট। তো এই তিনটা সাবসেট হচ্ছে এই টি হেল্পার সেলের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট। তো মেনলি এই টি হেল্পার সেল থেকে ইউজুয়ালি এই টিএইচ-1, টিএইচ-17, টিএইচ-2 সাবসেট প্রডিউস হচ্ছে। তো কিভাবে প্রডিউস হয়, ইউজুয়ালি টি হেল্পার সেলের যেই ট্রান্সক্রিপশনাল প্রোগ্রাম থাকে, এই ট্রান্সক্রিপশনাল প্রোগ্রামের ইউজুয়ালি কিছু এপিজেনেটিক মডিফিকেশন হয়। এপিজেনেটিক মডিফিকেশনের মাধ্যমে এই টি হেল্পার সেলের এই সাবসেটগুলো ইউজুয়ালি প্রডিউস হয়। তো এখানে কথা হচ্ছে এই টি হেল্পার সেল থেকে যে এই টিএইচ-1, টিএইচ-7, টিএইচ-2 এইগুলা প্রডিউস হচ্ছে, তার প্রমাণ কি? তো এর প্রমাণ আছে, সেটা হচ্ছে যে টি হেল্পার সেল, এই টি হেল্পার সেল ইউজুয়ালি একটি মাল্টিপটেন্ট স্টেম সেলের মতো কাজ করে। এই মাল্টিপটেন্ট স্টেম সেল থেকে এই সেল তিনটা টিএইচ-1, টিএইচ-17, টিএইচ-2 ইউজুয়ালি প্রডিউস হয়। তো এর সব থেকে নির্ভরযোগ্য প্রমাণ হচ্ছে এইগুলোর মধ্যে কমন দুইটা জিনিস থাকে। এই টি হেল্পার সেল যেটা মেন মাল্টিপটেন্ট সেল হিসেবে কাজ করে এবং এর তিনটা সাবসেট যেমন হচ্ছে টিএইচ-1, টিএইচ-17 এবং টিএইচ-2, এগুলোর মধ্যে দুইটা কমন জিনিস থাকে। একটা হচ্ছে সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং আরেকটা হচ্ছে সাইটোকাইন্স। তো এই সব সেলের মধ্যে ইউজুয়ালি এই সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং সাইটোকাইন্স হচ্ছে কমন, এদের কোনো চেঞ্জ নাই। যেমন হচ্ছে সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এই টি হেল্পার সেল থেকে যতগুলো সাবসেট প্রডিউস হয় সবগুলোই কমন। তো ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা হচ্ছে PRDM1। তো এই PRDM1 যে জিনটা, এই PRDM1 জিনটা ইউজুয়ালি একটা প্রোটিন কোড করে। ওই প্রোটিনটা হচ্ছে BLIMP1। এই প্রোটিনটা ইউজুয়ালি কোড করে থাকে। এটা হচ্ছে একটি প্রোটিন আর এটা হচ্ছে একটি জিন। তো এই PRDM1 জিনটা এই টি হেল্পার সেল এবং তার যেই সাবসেটগুলো আছে সবগুলোর মধ্যে কমন। যেই PRDM1 জিনটা ইউজুয়ালি BLIMP1 প্রোটিন সিনথেসিস করে। এবার আসি কমন সাইটোকাইন্স। তো এই সাবসেটগুলোর মধ্যে এবং যেই হেল্পার টি সেল তার মধ্যে কমন সাইটোকাইন্স হচ্ছে ইন্টারলিউকেন-2। এই সবগুলো হচ্ছে ইন্টারলিউকেন-2 ইউজুয়ালি রিলিজ করে। তো এই টি হেল্পার সেল থেকে যে সাবসেটগুলো প্রডিউস হচ্ছে এই সাবসেটগুলো ইউজুয়ালি কো-স্টিমুলেশন, তারপর TCR এর যে স্টিমুলেশন, এইসব বিভিন্ন ধরনের স্টিমুলেশনের মাধ্যমে ইউজুয়ালি এই সাবসেটগুলো প্রডিউস হয়। এবার নেক্সট চলে আসি এইগুলো সাবসেটগুলো সম্পর্কে। তো চলে আসি সাবসেট সম্পর্কে। তো আমি আগে বলেছি যে তিনটা টি হেল্পার সেলের সাবসেট, সেটা হচ্ছে TH1, দেন হচ্ছে TH-17, TH-2, এগুলো হচ্ছে সাবসেট। তো প্রথমে আসি হচ্ছে TH-1 এ।
ঠিক আছে। তো TH1 হচ্ছে একটি ক্লাসিক্যাল ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটর। এটা ইউজুয়ালি ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করে, ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটোসিস বাড়িয়ে দেয় এবং ম্যাক্রোফেজের গ্রানুলোমা ফর্মেশনকেও ইনহ্যান্স করে। এছাড়া ম্যাক্রোফেজের যে ফ্রি রেডিক্যালস মিডিয়েটেড কিলিং মেকানিজম আছে সেটাকে ইনহ্যান্স করে। তো এই আমাদের হচ্ছে TH1, তারপরে TH17, তারপর TH2 সবগুলোর কিন্তু একটি অ্যাক্টিভেটর ফ্যাক্টর আছে, মানে এই তিনটা ইন্টারলিউকেন অ্যাক্টিভেটেড করে, মানে তিনটা গ্রুপের ইন্টারলিউকেন অ্যাক্টিভেটেড করে। তো প্রথমে আসি TH1 এর অ্যাক্টিভেটর হচ্ছে ইন্টারলিউকেন 12, ঠিক আছে। আর যেটা হচ্ছে TH70 তার অ্যাক্টিভেটর হচ্ছে তিনটা, ইন্টারলিউকেন 1, 6 and 23। এই তিনটা ইন্টারলিউকেন, গ্রুপ অফ ইন্টারলিউকেন ইউজুয়ালি TH17 কে অ্যাক্টিভেটেড করে। এবার আসি হচ্ছে TH2 কে অ্যাক্টিভেটেড করে হচ্ছে একটা ইন্টারলিউকেন, সেটা হচ্ছে ইন্টারলিউকেন 4, ঠিক আছে। আগে বলেছি এদের কিছু সিগনেচার ট্রান্সক্রিপ্ট ফ্যাক্টর থাকে, মানে সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং সাইটোকাইন্স থাকে। তো মানে আমি এর আগে বলেছি হচ্ছে PRDM1 যেই জিনটা, যেটা হচ্ছে BLIMP1 প্রোটিন সিনথেসিস করে, এটা তো সব টি হেল্পার সেলের ক্ষেত্রেই, মানে যত সাবসেট আছে এবং টি হেল্পার সেল আছে সব ক্ষেত্রেই কমন, এবং ইন্টারলিউকেন 2 কমন। এগুলো ছাড়াও এই তিনটা সাবসেটের কিছু সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এবং কিছু সাইটোকাইন্স আছে। তো ওইগুলো আমি আগে বলি। সেটা হচ্ছে প্রথমে TH1 এর সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হচ্ছে TBX21, এটা হচ্ছে সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এবং TH17 সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর ইউজুয়ালি দুইটা আছে, একটা হচ্ছে RORC আর একটা হচ্ছে STATE। এই দুইটা হচ্ছে এই T70 সিগনেচার ফ্যাক্টর, মানে সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এবার আসে হচ্ছে TH2, যেটা TH2 সিগনেচার ফ্যাক্টর হচ্ছে একটাই, সেটা হচ্ছে GATA3। এবার আসে হচ্ছে সাইটোকাইন্স, মানে স্পেসিফিক সাইটোকাইন্স রিলিজ করে তিনটা সেলই ওই সাইটোকাইন্স। ইন্টারলিউকেন 2 ইউজুয়ালি সব টি হেল্পার সেলই প্রডিউস করে, বাট এই তিনটা সাবসেটের তিনটা আলাদা সাইটোকাইন্স আছে, গ্রুপ অফ সাইটোকাইন্স, আমি সেটা বলবো। তো প্রথমেই আসি TH1 এর হচ্ছে মেন সাইটোকাইন্স হচ্ছে গামা ইন্টারফেরন বা ইন্টারফেরন গামা, ঠিক আছে। এটা সিগনেচার হচ্ছে সাইটোকাইন্স। এটা ছাড়াও আরও একটা সাইটোকাইন্স আছে, সেটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর বা TNF। এবার আসি হচ্ছে TH17 এর সাইটোকাইন্স হচ্ছে ইউজুয়ালি তিনটা, একটা হচ্ছে ইন্টারলিউকেন 17, একটা হচ্ছে ইন্টারলিউকেন 21, আর একটা হচ্ছে 22। এবার আসি TH2 এর সাইটোকাইন্স ইউজুয়ালি চারটা, কি কি? ইন্টারলিউকেন 4, 5, 9 and 13। এই চারটা সাইটোকাইন্স ইউজুয়ালি রিলিজ করে। তো প্রথমেই চলে আসে হচ্ছে TH1। তো TH1 যেটা, সেটা হচ্ছে ক্লাসিক্যাল ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটর। তো TH1 নিজে অ্যাক্টিভেটেড হয় ইউজুয়ালি ইন্টারলিউকেন 12 দিয়ে, ঠিক আছে। তো ইন্টারলিউকেন 12 ইউজুয়ালি রিলিজ করে ডেনড্রাইটিক সেল, মেনলি ডেনড্রাইটিক সেল ছাড়াও ম্যাক্রোফেজেও রিলিজ করে। তো ইউজুয়ালি এই TH1 সেলটা ইউজুয়ালি আমাদের যখন সেকেন্ডারি লিম্ফেটিক টিস্যুতে থাকে, যখন হেল্পার টি সেল থেকে এটা সাবসেট হিসাবে প্রডিউস হচ্ছে, তখন এই সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান ইউজুয়ালি কোনো অ্যান্টিজেনকে এই ডেনড্রাইটিক সেলই মেনলি নিয়ে চলে আসে, ঠিক আছে। তো এই ডেনড্রাইটিক সেল যখন এই TH1 সেলের কাছে সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের কাছে কোনো অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, তখনই এটা ইন্টারলিউকেন 12 রিলিজ করে, যেটা হচ্ছে এই TH1 কে অ্যাক্টিভেটেড করে দেয়। তো TH1 কি করে? TH1 হচ্ছে এই সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান থেকে দেন
ব্লাডের মাধ্যমে যেখানে ইনফ্লামেশন হইছে সেই ইনফ্লামেশনের জায়গায় চলে যায়, একে বলে ইনফ্লামেশন মিডিয়েটেড এক্সট্রাভ্যাসেশন। তো ইনফ্লামেশন মিডিয়েটেড এক্সট্রাভ্যাসেশনে গেলে কি হয়, ওইখানে হচ্ছে আমাদের যেই ম্যাক্রোফেজ থাকে, ম্যাক্রোফেজটা কি করে, ম্যাক্রোফেজটা এখানে যে পেপটাইড থাকে অ্যান্টিজেন, ফরেন অ্যান্টিজেন, ওকে ইউজুয়ালি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে ক্লাস 2 এমএইচসি মলিকুলের মাধ্যমে এই TH1 সেলের কাছে প্রেজেন্ট করলে দেন TH1 তার সাইটোকাইন্স, যেই দুইটা সাইটোকাইন্স ওটাকে রিলিজ করে। কি কি সাইটোকাইন্স, এই গামা ইন্টারফেরন এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এই দুইটা সাইটোকাইন্স এখানে রিলিজ করে। তো এই গামা ইন্টারফেরন এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টরের কাজ হচ্ছে এই ম্যাক্রোফেজের উপরে, এরা হচ্ছে ম্যাক্রোফেজের উপরে কাজ করে। তো ম্যাক্রোফেজের উপরে কাজ করে এরা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করে দেয়, যার কারণে এই ম্যাক্রোফেজটা ইউজুয়ালি যেই ফরেন ম্যাটেরিয়াল অ্যান্টিজেন ওটাকে কিল করে ফেলে। তো কিল যদি না করতে পারে তাহলে ওগুলোকে ইনগলভ করে ইউজুয়ালি গ্রানুলোমা ফর্মেশন করে। তো যেই সব পেশেন্টের এই ইন্টারলিউকেন-12 ডেফিসিয়েন্সি আছে তাদের ইউজুয়ালি ইন্টারফেরন গামাটাও ঠিক মতো সিনথেসিস হয় না, কারণ ইন্টারফেরন গামা ইউজুয়ালি এই TH1 সেল থেকে মেনলি সিক্রেট হয়, এছাড়াও ন্যাচারাল ক্লাস সেল থেকে সিক্রেট হয় আমরা জানি। বাট যেই সব পেশেন্টের ইউজুয়ালি এই ইন্টারলিউকেন-12 এবং এই গামা ইন্টারফেরনের ডেফিসিয়েন্সি থাকে তাদের ইউজুয়ালি মাইক্রোবিয়াল ইনফেকশন বেশি হয়, যেমন টিউবারক্লোসিস। আর যদি এই TH1 সেলটা বা ইন্টারলিউকেন-12 এর ওভার অ্যাক্টিভিটি হয় তাহলে অনেক অটো ইমিউনিটি বা ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, মানে ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ হতে পারে, যেমন ক্রোনস ডিজিজ, সোরিয়াসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। তখন আসি অ্যাডিশনাল কথাবার্তা হচ্ছে আমাদের যে ইন্টারলিউকেন-12 রিলিজ হচ্ছে ডিসি সেল এবং ম্যাক্রোফেজ থেকে। এই ইন্টারলিউকেন-12 কিন্তু শুধু TH1 কে অ্যাক্টিভেটেড করে না, এটা আরও দুইটা সেলের উপরে কাজ করে। কি কি সেল, CD8 সেল এবং NK সেল, এই দুইটার উপরে কাজ করে, ঠিক আছে। CD8 আর ন্যাচারাল কিলার সেলের উপরে কাজ করে। তো এরা ইউজুয়ালি এই CD8 এবং NK সেলের উপরে কাজ করে, এই দুইটা সেলের সাইটোটক্সিসিটি অনেক বাড়িয়ে দেয়। অপরদিকে এই ইন্টারলিউকেন-12 আবার TH1 এর কিন্তু যে ইন্টারফেরন গামা রিলিজ হচ্ছে এই ইন্টারলিউকেন-12টা সেটা বাড়িয়ে দেয়, মানে ইন্টারলিউকেন-12টা TH1 কে অ্যাক্টিভেটেডও করবে, আবার এই TH1 থেকে যে গামা ইন্টারফেরন সেটা সিক্রেশনও বাড়িয়ে দিবে। অপরদিকে এই ইন্টারলিউকেন-12 আবার CD8 টি সেল বা সাইটোটক্সিক টি সেল NK সেলের যে সাইটোটক্সিক ইফেক্ট সেটাও বাড়িয়ে দিবে। তো আরও অ্যাডিশনাল কথা আছে, সেটা হচ্ছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং এই গামা ইন্টারফেরন নিয়ে। আমরা জানি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং গামা ইন্টারফেরন ইউজুয়ালি টি হেল্পার 1 থেকে সিক্রেশন হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছি। এছাড়াও এই টিউমার নেক্রোসিস ফ্যাক্টরটা আরও একটা সেল থেকে রিলিজ হয়, যেটা হচ্ছে TH17। এই TH17 থেকে ইউজুয়ালি রিলিজ হয়, বাট মেনলি হচ্ছে TH1 থেকে রিলিজ হয়, TH70 থেকে খুবই কম, এই জন্য TH70 এটা মেন সাইটোকাইন্স ধরা হয় না। তো এই TNF এর একটি আমরা কাজ দেখতে পাচ্ছি, এটা ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করে। এছাড়াও এর আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা যে ইনেট ইমিউনিটি যখন পড়েছিলাম তখন আমি 4টা কাজ বলেছিলাম। ইনেট ইমিউনিটির সাথে কিন্তু এখন আমরা পড়তেছি অ্যাকোয়ার্ড ইমিউনিটি, কাজগুলো একটু ডিফারেন্স হবে বা কিছু কিছু মিল হবে। তো এর প্রথম কাজ হচ্ছে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করা। তো সেকেন্ড কাজ হচ্ছে এটা নিউট্রোফিলকেও অ্যাক্টিভেটেড করে দেয়, নিউট্রোফিল অ্যাক্টিভেশন, ঠিক আছে। দেন এর আরেকটা থার্ড কাজ আছে, সেটা হচ্ছে এটা এন্ডোথেলিয়ামের কেমোকাইন্স রিলিজ ইনহ্যান্স করে। তো আমরা এর আগে ইনেট ইমিউনিটিতে পড়েছিলাম এটা এন্ডোথেলিয়াম থেকে ইউজুয়ালি সিক্রেটিন রিলিজ বাড়িয়ে দেয়, তো এখানে আছে এন্ডোথেলিয়াম থেকে কেমোকাইন্স রিলিজ বাড়িয়ে দেয়। এবার আসে হচ্ছে গামা ইন্টারফেরন। তো গামা ইন্টারফেরন এই TH1 সেল থেকে প্রডিউস হচ্ছে। তো এই গামা ইন্টারফেরন যেই TH1 সেল থেকে প্রডিউস হচ্ছে, এছাড়াও এটা ন্যাচারাল কিলার সেল থেকে প্রডিউস হয় আমরা জানি। তো গামা ইন্টারফেরন, তো ন্যাচারাল কিলার সেল ছাড়াও এটা ইউজুয়ালি যত টি সেল আছে সব টি সেল থেকে রিলিজ হয়, যেমন হচ্ছে সাইটোটক্সিক টি সেল TH1, এছাড়াও TFH সেল বা ফলিকুলার হেল্পার টি সেল থেকেও এটা রিলিজ হতে পারে।
যে টিএফ এই সেল থেকে ওটা রিলিজ হতে পারে। তো এই গামা ইন্টারফেরনের কাজ হচ্ছে মেনলি দুইটা। এটা হচ্ছে এই গামা ইন্টারফেরন ইউজুয়ালি ম্যাক্রোফেজের ক্লাসিক্যাল অ্যাক্টিভেশন করে। আগে বলেছি যেটা TH1 ম্যাক্রোফেজের ক্লাসিক্যাল অ্যাক্টিভেশন করতেছে এটা ইউজুয়ালি গামা ইন্টারফেরন করে, এবং এই গামা ইন্টারফেরন এই TH1 সেলের ডিফারেন্সিয়েশনেও হেল্প করে থাকে। এটা অল অ্যাবাউট এই TH1। এরপরে আসি TH17। এবার আসি TH17। তো TH17টা ইউজুয়ালি TH1 এর সাথে অনেক রিলেটেবল। তো এই TH17টা অ্যাক্টিভেটেড হয় তিনটা ইন্টারলিউকেন দিয়ে, ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6 অ্যান্ড ইন্টারলিউকেন 23। তো ইন্টারলিউকেন 1টা ইউজুয়ালি ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল থেকে রিলিজ হয়, আর ইন্টারলিউকেন 23ও ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল থেকে রিলিজ হয়। আর ইন্টারলিউকেন 6টা ইউজুয়ালি তিনটা সেল থেকে রিলিজ হয়, ম্যাক্রোফেজ, টি সেল এবং এন্ডোথেলিয়াম সেল। এই তিনটা সেল থেকে ইউজুয়ালি রিলিজ হয়। তো এর মধ্যে যেটা হচ্ছে ইন্টারলিউকেন 1, এই ইন্টারলিউকেন 1টা ইউজুয়ালি TH17 এর ডিফারেন্সিয়েশন করে, আর যেটা হচ্ছে ইন্টারলিউকেন 6 সেটা হচ্ছে অ্যাক্টিভেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন বোথ করে, আর যেটা ইন্টারলিউকেন 23 সেটা অ্যাক্টিভেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন বোথ করে। ঠিক আছে, তো এগুলো আমরা দেখতেছি বেশিরভাগই ম্যাক্রোফেজ এবং ডেনড্রাইটিক সেল থেকে রিলিজ হচ্ছে। তো ইনিশিয়ালি যখন এই TH17টা সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের মধ্যে থাকে তখন ইনিশিয়ালি কিন্তু এই ডেনড্রাইটিক সেলটা ইউজুয়ালি এই TH17কে অ্যাক্টিভেটেড করে, পরবর্তীতে ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটেড করে থাকে। তো এগুলো হচ্ছে এর যেই সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এগুলো আগে বলেছি। তো চলে আসি এই TH17 থেকে যেসব সাইটোকাইনস রিলিজ হয় তাদের ফাংশন। তো প্রথমে হচ্ছে ইন্টারলিউকেন 17। তো ইন্টারলিউকেন 17 এর জন্য এই TH সেলের নাম হয়েছে TH17। তো প্রথম আমি যেই ফাংশনটা বলবো সেটা হচ্ছে ইন্টারলিউকেন 22 এর ফাংশন। ইন্টারলিউকেন 22 এর ইউজুয়ালি মেনলি দুইটা ফাংশন। কি এটা এই 22 ইউজুয়ালি আমাদের যে মিউকোসাল এপিথেলিয়াম থাকে এই মিউকোসাল এপিথেলিয়ামে যায়, এই মিউকোসাল এপিথেলিয়াম থেকে এরা আমাদের যে ডিফেন্সিন থাকে ডিফেন্সিন সিক্রেশনকে স্টিমুলেট করে, এবং এটা হচ্ছে আমাদের যেই মিউকোসাল এপিথেলিয়ামের যে টাইট জাংশন এই টাইট জাংশনকে স্টিমুলেট করে, মানে টাইট জাংশনটা যাতে ভালোভাবে হয়। এই দুইটা কাজ হচ্ছে 22 এর। এবার আসি হচ্ছে ইন্টারলিউকেন 21। তো এই ইন্টারলিউকেন 21 এই TH17 ছাড়াও আরও একটা TH সেল থেকে রিলিজ হয়, সেটা হচ্ছে TFH সেল, মানে ফলিকুলার টি হেল্পার সেল। তো এই ফলিকুলার টি হেল্পার সেল থেকে ইউজুয়ালি এই ইন্টারলিউকেন 21 রিলিজ হয়। তো এটা আমি নোট করি। তো আমাদের ফলিকুলার টি হেল্পার সেল বা TFH থেকেও আমাদের হচ্ছে ইন্টারলিউকেন 21 ইউজুয়ালি রিলিজ হয়। এই নোট করে রাখলাম এটা। তো এই 21টা আমাদের TFH সেল থেকে রিলিজ হয় বা TH17 ওই সেলটা থেকে রিলিজ হয়। তো এই ইন্টারলিউকেন 21 এর ইউজুয়ালি একটি অটোক্রাইন ফাংশন আছে। অটোক্রাইন ফাংশন মানে হচ্ছে এটা এই যেই দুইটা সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর RORC এবং STAT এইগুলোর উপরে কাজ করে এটাকে আবার স্টিমুলেট করে। তার মানে মেনলি হচ্ছে এই ইন্টারলিউকেন 21 এই TH17 এর উপরে অটোক্রাইন ফাংশন করে। শুধু TH17 না, এইটা যেই TFH থেকে রিলিজ হয় তার উপরেও এটা অটোক্রাইন ফাংশন করে। তার মানে এই ইন্টারলিউকেন 21 এর ফাংশন অটোক্রাইন ফাংশন হচ্ছে এই TH17 এর উপরে এবং TFH এর উপরে, এইগুলোর অটোক্রাইন ফাংশনের মাধ্যমে এগুলোকে ইউজুয়ালি ডিফারেন্সিয়েট করে থাকে। এছাড়াও এই ইন্টারলিউকেন 20 এর আরও একটা ফাংশন হচ্ছে এটা বি সেলের ম্যাচুরেশন করে, এবং এটার আইসোটাইপ সুইচিং করে থাকে। আইসোটাইপ সুইচিং মানে ইমিউনোগ্লোবুলিন যে এম থাকে, ইমিউনোগ্লোবুলিন এম থেকে ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন
ই প্রডিউস করে থাকে, এটা হচ্ছে আইসোটাইপ সুইচিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারলিউকেন 21 ইউজুয়ালি TH17 এবং TFH থেকে রিলিজ হচ্ছে, বাট এই বি সেলের উপরে এই TFH সেল থেকে যে ইন্টারলিউকেন 21 রিলিজ হয় ওটার ইফেক্ট হচ্ছে বেশি। ওটা ইউজুয়ালি এই বি সেলের ম্যাচুরেশন করে এবং আইসোটাইপ কনভার্সন করে থাকে অ্যান্টিবডির, মানে যে ইমিউনোগ্লোবুলিন থাকে বি সেলের সারফেসে ওইখান থেকে ইমিউনোগ্লোবুলিন ই প্রডিউস করে থাকে। তো এটার ফাংশন শেষ, এবার আসি ইন্টারলিউকেন 17 এর ফাংশন। তো ইন্টারলিউকেন 17টার জন্য ইউজুয়ালি এই TH17 নামকরণ করা হয়েছে। তো ইন্টারলিউকেন 17 এর ফাংশন কি? ইন্টারলিউকেন 17টা ইউজুয়ালি ম্যাক্রোফেজ, মিউকোসাল, এপিথেলিয়াল সেল এবং নিউট্রোফিল এই তিনটা সেলের উপরে কাজ করে, ঠিক আছে। তো এই ইন্টারলিউকেন 17টা ম্যাক্রোফেজকে স্টিমুলেটেড করে ইন্টারলিউকেন 1, ইন্টারলিউকেন 6 এবং টিউমার নেক্রোসিস ফ্যাক্টর রিলিজ করার জন্যে, আর মিউকোসাল এপিথেলিয়ামকে স্টিমুলেট করে ইন্টারলিউকেন 1 রিলিজ করার জন্য। আর থার্ড কাজ হচ্ছে নিউট্রোফিলের উপর, এটা ইউজুয়ালি নিউট্রোফিলকে স্টিমুলেট করে এবং নিউট্রোফিল অ্যাট্রাক্টিং কেমোকাইন্স রিলিজ করে, যার কারণে নিউট্রোফিল অ্যাক্টিভেটেড হয় এবং এদের অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাড়ায় দেয়, মানে নিউট্রোফিলকে অ্যাক্টিভেটেড করে এর অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ইউজুয়ালি বাড়িয়ে দেয়, ঠিক আছে। এ হচ্ছে TH17 এর ফাংশন। তো এই TH17 ইউজুয়ালি আমাদের ব্যারিয়ার ডিফেন্স দিয়ে থাকে। ব্যারিয়ার ডিফেন্স মানে আমাদের যে মিউটোকিউটেনিয়াস ডিফেন্স ওইগুলো ইউজুয়ালি দিয়ে থাকে। তো যাদের হচ্ছে ইন্টারলিউকেন 17 ডেফিসিয়েন্সি থাকে, মেনলি হচ্ছে TH17 থেকে তো ইন্টারলিউকেন 17ই রিলিজ হয়, যার কারণে এটার নামকরণ করা হয়েছে TH17। তো যাদের হচ্ছে এই TH17 বা ইন্টারলিউকেন 17 এর ডেফিসিয়েন্সি থাকে তাদের হচ্ছে মিউকোকিউটেনিয়াস ইনফেকশন হয়, মেনলি ইস্ট দিয়ে বা ক্যান্ডিডা অ্যালবিকেন্স দিয়ে এটা হয়ে থাকে। তাছাড়া যেই সব পেশেন্টের HIV আছে তাদের হচ্ছে ইন্টেস্টাইন থেকে ক্রনিক ট্রান্সলোকেশন হয়। আমাদের যেই ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া আছে তাদের কোথায় ট্রান্সলোকেশন হয়? পোর্টার সার্কুলেশনে, মানে এটা যখন এই ব্যারিয়ার ডিফেন্স দিচ্ছে না HIV পেশেন্টে তখন আমাদের ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া ইউজুয়ালি পোর্টার সার্কুলেশনে চলে যায়। আর TH17-এরও হাইপার অ্যাক্টিভিটির জন্য অটো ইমিউন ডিজিজ বা ক্রনিক ইনফ্লামেশন হয়ে থাকে। এবার আসি TH2 সেল। তো TH2 সেল ইউজুয়ালি ইন্টারলিউকেন 4 এর মাধ্যমে অ্যাক্টিভেটেড হয়। তো ইন্টারলিউকেন 4টা ইউজুয়ালি রিলিজ করে তিনটা সেল, একটা হচ্ছে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে টি সেল আর একটা হচ্ছে এন্ডোথেলিয়াম। তো এইগুলাই হচ্ছে ইন্টারলিউকেন 4 রিলিজ করে, যার কারণে এই TH2 শুধু অ্যাক্টিভেটেডও হয় না, এই অ্যাক্টিভেটেড প্লাস ডিফারেন্সিয়েশনও এর ইউজুয়ালি হয়ে থাকে। তো ইউজুয়ালি আমাদের এই TH2 সেলটা ইউজুয়ালি আমাদের হেলমিনথিক ডিজিজের এগেনস্টে ইমিউনিটি দিয়ে থাকে, সাচ এস সিস্টোসোমা বা স্ট্রাঙ্গোলয়েডস, যেগুলো ইউজুয়ালি আমাদের টিস্যু ইনভেশন করে ঢুকে বডিতে, তাদের এগেনস্টে আমাদের ইমিউনিটি দিয়ে থাকে। তো এগুলো কি কি সিগনেচার ট্রান্সক্রিপ্ট রিলিজ করে আমরা জানি। তো এর মধ্যে ফাংশনগুলো এখন আমি আলোচনা করি। তো এর মধ্যে হচ্ছে যেটা ইন্টারলিউকেন 4, এই ইন্টারলিউকেন 4 কিন্তু ফলিকুলার হেল্পার টি সেল বা TFH দিয়েও সিক্রেশন হয়। তো আমরা আরও একটা ইন্টারলিউকেন পাইলাম যেটা ইন্টারলিউকেন 4, যেটা হচ্ছে TFH দ্বারা রিলিজ হয়, এটা আমি নোট করে রাখি। তো একটা পেয়েছিলাম 21 আর একটা পাইলাম হচ্ছে ইন্টারলিউকেন 4 যেটা TFH থেকে রিলিজ হয়। তো আসলে ইন্টারলিউকেন 4 শুধু TFH বা TH2 থেকে না, যত সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান আছে সব লিম্ফেটিক অর্গান থেকেই রিলিজ হতে পারে। তো ইন্টারলিউকেন 4 এবং এইখানে যে ইন্টারলিউকেন 13 আছে এই দুইটা সেম ইফেক্ট তৈরি করে, কারণ এইগুলো একটা সেম রিসেপ্টরের উপরে ইউজুয়ালি কাজ করে। তো এই দুইটার কমন ইফেক্ট কি কি দেখে নিই। এই দুইটার কমন ইফেক্ট হচ্ছে এগুলো ইউজুয়ালি
গবলেট সেলকে স্টিমুলেট করে মিউকাস সিক্রেশনের জন্য। সেকেন্ড ইফেক্ট হচ্ছে এরা স্মুথ মাসেলের হাইপার কন্ট্রাক্টিলিটি তৈরি করে, থার্ড ইফেক্ট হচ্ছে এরা ম্যাক্রোফেজকে অল্টারনেটিভ পাথওয়েতে অ্যাক্টিভেশন করে, মানে এটা অল্টারনেটিভ ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটর। আর আমরা ক্লাসিক্যাল ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটর পেয়েছিলাম TH1। এছাড়াও এই ইন্টারলিউকেন 4 এবং 13 হচ্ছে আমাদের উন্ড হেলিংয়ে হেল্প করে কোলাজেন ডিপোজিশন করে। উন্ড হেলিং করে কিভাবে? উন্ড হেলিং করে ইউজুয়ালি এই কোলাজেন ডিপোজিশন করে আমাদের উন্ড হেলিং করে থাকে। তো এছাড়াও এই 13টা আরও একটা কাজ করে থাকে শুধুমাত্র ইন্টারলিউকেন 13, সেটা হচ্ছে এটা ইউসিনোফিল থেকে কেমোকাইন্স রিলিজকে স্টিমুলেট করে, করে থাকে। আর এবার আসি ইন্টারলিউকেন 4। ইন্টারলিউকেন 4 ইউজুয়ালি এই ইন্টারলিউকেন 4 আর ইন্টারলিউকেন 13-এর কমন ফাংশন হচ্ছে এই চারটা হচ্ছে তাদের কমন ফাংশন। তার মধ্যে ইন্টারলিউকেন 13 একটা এক্সট্রা ফাংশন করে, সেটা হচ্ছে এটা ইউসিনোফিল থেকে কেমোকাইন্স রিলিজ করে থাকে। আর এবার ইন্টারলিউকেন 4 এর কিছু ফাংশন আছে এক্সট্রা, সেটা হচ্ছে ইন্টারলিউকেন 4 ইউজুয়ালি অটোক্রাইন ফাংশন করতে পারে এই GATA3 এর উপরে। মেনলি হচ্ছে এই ইন্টারলিউকেন 4টাই TH2 এর উপরে অটোক্রাইন ফাংশন করে থাকে, যার কারণে TH2টা ডিফারেন্সিয়েশন হতে পারে। এছাড়াও এই TH4টা আমাদের বি সেলের যেই ইমিউনোগ্লোবুলিন আছে, ইমিউনোগ্লোবুলিনের আইসোটাইপ সুইচিং করতে পারে ইমিউনোগ্লোবুলিন তে। মেনলি আমরা দেখতে পাচ্ছি এই ইন্টারলিউকেন 4 বি সেলের যে ইমিউনোগ্লোবুলিন সুইচিং করতেছে, মানে ইমিউনোগ্লোবুলিন এম থেকে ইমিউনোগ্লোবুলিন জি, এটা যে ইন্টারলিউকেন 4 করতেছে সেটা TH2 সেল থেকে রিলিজ ইন্টারলিউকেন 4 যতটুকু করে তার থেকে বেশি করে হচ্ছে এই TFH সেল থেকে যে ইন্টারলিউকেন 4 রিলিজ হয় সেটা। তো এখানে দেখতে পাচ্ছি যে TFH সেল থেকে যে দুইটা ইন্টারলিউকেনের রিলিজ হচ্ছে 21 এবং 4, দুইটাই কিন্তু বি সেলকের যে আইসোটাইপ সুইচিং ওইটা করতেছিল, মানে ইমিউনোগ্লোবুলিন এম থেকে ইমিউনোগ্লোবুলিন করতেছিল। তো এই TFH বা ফলিকুলার টি হেল্পার সেলের মেন দুইটা সাইটোকাইন্স হচ্ছে 21 ইন্টারলিউকেন অ্যান্ড 4 ইন্টারলিউকেন। তো এই দুইটা ইউজুয়ালি বি সেলের ক্লাস সুইচিং করে থাকে। তো আমি এটা পরে আলোচনা করব, আমি আগে চলে আসি আমি যেটা নিয়েছিলাম। তো এরপরে হচ্ছে আরও দুইটা ইন্টারলিউকেন রিলিজ করে এই TH2, সেটা হচ্ছে এই ইন্টারলিউকেন 5 অ্যান্ড ইন্টারলিউকেন 9। তো ইন্টারলিউকেন 9টা ইউজুয়ালি আমাদের মাস্ট সেলের উপরে কাজ করে, মাস্ট সেলকে অ্যাক্টিভেশন করে দেয়। এবার আসে হচ্ছে ইন্টারলিউকেন 5। এই ইন্টারলিউকেন 5টা ইউজুয়ালি আমাদের ইউসিনোফিলের উপরে কাজ করে, ঠিক আছে। এটা ইউসিনোফিলের উপরে কাজ করে, ইউসিনোফিলকে সারভাইভ করতে সাহায্য করে, ইউসিনোফিলের ম্যাচুরেশন করে এবং আমাদের বোন ম্যারোতে যে ইউসিনোফিল প্রডিউস হচ্ছে এই বোন ম্যারো থেকে ইউসিনোফিলকে ইউজুয়ালি মোবিলাইজ করে ব্লাডে নিয়ে চলে আসে এই ইন্টারলিউকেন 5টা। তো যেই TH2 এই TH2টা ইউজুয়ালি ডিসরেগুলেশন হলে কি কি সমস্যা হতে পারে? ডিসরেগুলেশন হলে আমরা দেখতে পাচ্ছি TH2টা ইউজুয়ালি এই ইমিউনোগ্লোবুলিন এর সাথে সম্পর্কিত। তো এই TH2টা যদি ডিসরেগুলেশন হয়ে যায় তাহলে অনেক অ্যালার্জিক ডিজিজ দেখা যায়, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, অ্যাজমা, ইওসিনোফিলিক গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিজিজ দেখা যায়। কারণ হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এটা ইউজুয়ালি মাস্ট সেল এবং ব্যাজোফিলের সারফেসে থাকে। তো এটা যদি কোনো কারণে ডিসজেনারেশন হয় তাহলে ইমিউনোগ্লোবুলিন এর মাধ্যমে হিস্টামিন রিলিজ মানে হতে পারে অ্যালার্জিক কন্ডিশন। বাট এই TH2 দিয়ে যে ইন্টারলিউকেন 4 রিলিজ হয় তার থেকে এই আগেই বলেছি এই ফলিকুলার টি হেল্পার সেল থেকে যে ইন্টারলিউকেন 4 রিলিজ হয় সেটা হচ্ছে এই বি সেলের উপরে বেশি এফেক্ট করে এই ইমিউনোগ্লোবুলিন এর ক্লাস সুইচিং করে দেয়। তো এরপরে আসে হচ্ছে ফলিকুলার টি হেল্পার সেল। তো এবার আসি ফলিকুলার টি হেল্পার সেল। তো আগে আমি বলে নিয়েছি ফলিকুলার টি হেল্পার সেল দুইটা সাইটোকাইন্স রিলিজ করে, একটা হচ্ছে ইন্টারলিউকেন 21, একটা হচ্ছে ইন্টারলিউকেন 4। তো এই ফলিকুলার টি হেল্পার সেল ইউজুয়ালি
একটি সেকেন্ডারি লিম্ফ্যাটিক অর্গানের বি ফলিকল যেই থাকে, যেইখানে বি ফলিকল সেল থাকে, ওই বি ফলিকল সেলে গিয়ে ওই বি সেলকে কিন্তু হেল্প করে, আমি বলেছি। ঠিক আছে, তো কেন এটা একটি সেকেন্ডারি লিম্ফ্যাটিক অর্গানের বি সেলে যায়, কারণ এটা সার্কুলেশনে থাকে না। তো এটা হচ্ছে একটি সেকেন্ডারি লিম্ফ্যাটিক অর্গান, এইখানে হচ্ছে তার বি যেই জোন থাকে, বি সেল জোন বা বি ফলিকল, সেটা আর এখানে টি ফলিকল। তো আমরা জানি এই টি ফলিকল থেকে ইউজুয়ালি একটি সাইটোকাইন্স রিলিজ হয় বা কেমোকাইন্স রিলিজ হয়, যেই কেমোকাইন্সটার জন্যে আমাদের ডেনড্রাইটিক সেল বা টি সেলের সারফেসে CCR7 রিসেপ্টর থাকে। ঠিক আছে, CCR7 রিসেপ্টর থাকে। তো এই TFH বা ফলিকুলার হেল্পার টি সেল কি করে, এটা হচ্ছে এই যেই রিসেপ্টরটা থেকে CCR3, এই CCR3 ডাউন রেগুলেশন করে ফেলে। ডাউন রেগুলেশন করে এটা আর একটা রিসেপ্টরের আপ রেগুলেশন করে, যে রিসেপ্টর হচ্ছে CXCR5। এটা হচ্ছে এই CR5 এর আপ রেগুলেশন করে, যার কারণে এই CXCR5 এর আপ রেগুলেশন করার জন্য এটা উল্টা এই বি ফলিকলে চলে যায়। তো এর আরও একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এর একটি সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর থাকে, যেই সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের নাম হচ্ছে BCL6। তো এই BCL6 তার এত পরিমাণে থাকে, যেই আমি আগে বলেছি যত টি হেল্পার সেল থাকে, মানে TH যে হেল্পার সেল থাকে, ওই TH হেল্পার সেল ইউজুয়ালি একটা কমন জিন সেগমেন্ট শেয়ার করে। সেই কমন জিন সেগমেন্ট হচ্ছে PRDM1। এগুলো হচ্ছে যত টি হেল্পার সেল ছিল, টি হেল্পার সেল 1, 17, 2 সবগুলো কিন্তু এই কমন একটা জিন এরা শেয়ার করতেছিল। বাট এই টি ফলিকুলার হেল্পার সেল যেটা, এটা কিন্তু এই জিনটা এরা শেয়ার করে না, এটা সাপ্রেস হয় শুধুমাত্র এই BCL6 জিনের জন্য। এই BCL6 জিনের জন্য ইউজুয়ালি এই জিনটা এই ফলিকুলার হেল্পার টি সেলে ইউজুয়ালি এটা সাপ্রেস হয়ে যায়। তো এটা হচ্ছে দুইটা ইন্টারলিউকেন রিলিজ করে, একটা হচ্ছে ইন্টারলিউকেন 21, একটা ইন্টারলিউকেন 4। তো এদের ফাংশন কি কি জেনে নিই। তো এদের মেন ফাংশন যেটা, সেটা হচ্ছে এটা বি সেলের ক্লাস সুইচিং করে। ক্লাস সুইচিং মানে হচ্ছে বি সেলের সারফেসে ইউজুয়ালি নর্মালি যখন বি সেল প্রডিউস হয়, তখন বি সেলের সারফেসে ইমিউনোগ্লোবুলিন M থাকে। তো এই ইন্টারলিউকেন 21 অ্যান্ড ইন্টারলিউকেন 4 ইউজুয়ালি বি সেলেরই যে সারফেস ইমিউনোগ্লোবুলিন M থাকে, এটাকে ক্লাস সুইচিং করে ইমিউনোগ্লোবুলিন E তে প্রডিউস করে দেয় বা আদার টাইপে প্রডিউস করে দেয়। ঠিক আছে, তো এটাকে বলা হয় ক্লাস সুইচিং। তো শুধুমাত্র ইন্টারলিউকেন 21 বা ইন্টারলিউকেন 4 বি সেলকে স্টিমুলেট করে ক্লাস সুইচ করে না, আরও একটা ফ্যাক্টর থাকে এই TFH এ, যেই ফ্যাক্টরটার নাম হচ্ছে CD40 লিগ্যান্ড। এই CD40 লিগ্যান্ড নামে আরও একটা লিগ্যান্ড এই ইউজুয়ালি এই TFH সেলের সারফেসে থাকে। তো এই লিগ্যান্ডটা বি সেলের সারফেসে যেই CD40 থাকে, এই CD40 সাথে বাইন্ড করে। তো এই CD40 সাথে বাইন্ড করে এবং এই ইন্টারলিউকেন 21 এবং ইন্টারলিউকেন 4 এর মাধ্যমে ইউজুয়ালি এই বি সেলকে তারা ক্লাস সুইচ করে দেয়। তো ইউজুয়ালি যেসব পেশেন্টের এই CD40 লিগ্যান্ড অ্যাবসেন্ট থাকে, তাদের হচ্ছে হাইপার ইমিউনোগ্লোবুলিন M সিনড্রোম দেখা যায়, কারণ তাদের কোনো ইমিউনোগ্লোবুলিন M থেকে সুইচ হয়ে আর ইমিউনোগ্লোবুলিন E বা আদার ইমিউনোগ্লোবুলিনে কনভার্ট হতে পারে না। তো ইউজুয়ালি একটা ভ্যাকসিন দিলেও এই সেম মেথডে এই ইন্টারলিউকেনের হেল্প নিয়ে ইউজুয়ালি বি সেলকে স্টিমুলেট করে সেটা ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করে থাকে। তো এই যে ইন্টারলিউকেন 4, এই ইন্টারলিউকেনের আরও একটা ফাংশন আছে, সেটা হচ্ছে অটোক্রাইন ফাংশন। এই ইন্টারলিউকেন 4টা ইউজুয়ালি অটোক্রাইন ফাংশন করে থাকে এই BCL6 এর উপরে। এই BCL6 এর উপরে অটোক্রাইন ফাংশন করে এই TFH এর ডিফারেন্সিয়েশন ইউজুয়ালি করে থাকে। এবার আসি সাপ্রেসর টি সেল বা রেগুলেটরি টি সেল। তো এই রেগুলেটরি টি সেল ইউজুয়ালি যেই
সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রিলিজ করে, যেই সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টরটা ইউজুয়ালি হচ্ছে এফ ও এক্স পি3। এটা হচ্ছে FOX P3 সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর রিলিজ করে। আর এটা যে ইন্টারলিউকেন রিলিজ করে সেটা হচ্ছে ইন্টারলিউকেন 10। এটা হচ্ছে ইউজুয়ালি ইন্টারলিউকেন 10 রিলিজ করে। তো এই ইন্টারলিউকেন 10 এর কিছু ফাংশন আছে, মেনলি হচ্ছে এই সাপ্রেসর টি সেল বা টি রেগুলেটর সেল যেটা। তো এই রেগুলেটরি টি সেল বা সাপ্রেসর টি সেল ইউজুয়ালি কোনো ইমিউন রেসপন্সকে লিমিট করে তাদের যেই সেলফ টলারেন্স ওটা ইউজুয়ালি ডেভেলপ করে। তো এই টি রেগুলেশন জিনের মেন কাজটা কিন্তু এই করে থাকে হচ্ছে ইন্টারলিউকেন 10। এই ইন্টারলিউকেন 10 ইউজুয়ালি আমাদের বোন ম্যারোর মাইলয়েড সেলের উপরে কাজ করে। ওই মাইলয়েড সেলের যেই স্টিমুলেশন, ওই স্টিমুলেশনটাকে ওরা সাপ্রেস করে দেয়, ঠিক আছে। সেকেন্ডলি এটা হচ্ছে যেই প্রো ইনফ্লামেটরি যেই সাইটোকাইন্স থাকে, ওই প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্সকে এরা হচ্ছে ইউজুয়ালি সাপ্রেস বা ইনহিবিট করে দেয়। তো ইউজুয়ালি এই রেগুলেটরি টি সেলটা আমাদের থাইমাসেও ডেভেলপড হয় এবং আমাদের যে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান ওখানেও ডেভেলপড হয়। তো যাদের হচ্ছে FOX P3 যেই জিন FOX P3-তে যাদের মিউটেশন হয় তাদের ইউজুয়ালি এই রেগুলেটরি টি সেলটা ঠিকমতো কাজ করতে পারে না। এর কারণে এদের যে সেকেন্ডারি লিম্ফয়েড যে অর্গান ওইগুলো ইনলার্জ হয়ে যায়, মানে বড় হয়ে যায়। এদের হচ্ছে অনেক অটো ইমিউন ডিজিজ ইউজুয়ালি দেখা যায়। তো এই টি রেগুলেটরি সেল ইউজুয়ালি কোনো হেল্পার টি সেল এবং সাইটোটক্সিক টি সেল বা CD8 টি সেলকে ইউজুয়ালি সাপ্রেস করে দেন আমাদের ইমিউন যে রেসপন্স ওটাকে ইউজুয়ালি রেগুলেট করে। তো এই টি রেগুলেটরি সেলের একটা ইম্পর্টেন্স আছে, সেটা হচ্ছে আমরা যদি কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করি তাহলে যে গ্রাফট রিজেকশনটা কমানোর জন্য আমরা এটাকে বুস্ট আপ করতে পারি, মানে বাড়িয়ে দিতে পারি। আর ক্যান্সার, কেমোথেরাপি বা আদার অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে এটাকে ইনহিবিট করে বা কমাই দিয়ে এটা ট্রিটমেন্ট করতে পারি। এখন আসি সাইটোটক্সিক টি সেল বা CD8 টি সেল, ঠিক আছে। তো সাইটোটক্সিক টি সেল বা CD8 টি সেল ইউজুয়ালি কোনো অ্যান্টিজেনকে রিকগনাইজ করতে পারে ক্লাস 1 MHC মলিকুলার মাধ্যমে, ঠিক আছে। ক্লাস MHC মলিকুলার মাধ্যমে ইউজুয়ালি রিকগনাইজ করতে পারে। তো এই ক্লাস 1 MHC মলিকিউল ইউজুয়ালি অল নিউক্লিয়েটেড সেল রিলিজ করে, ডেনড্রাইটিক সেলও রিলিজ করে, মানে যত নিউক্লিয়েটেড সেল আছে মেনলি সব নিউক্লিয়েটেড সেলই আর কি ইউজুয়ালি এই ক্লাস 1 MHC মলিকুলের মাধ্যমে কোনো অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, ঠিক আছে। তো এই CD8 টি সেলের যেই সিগনেচার ট্রান্সক্রিপশন ফ্যাক্টর সেটা হচ্ছে TH1 সেলের মতোই, সেটা হচ্ছে TBX21 এবং এর যে সাইটোকাইনটা হচ্ছে গামা ইন্টারফেরন। আমরা জানি সকল টি সেলই গামা ইন্টারফেরন ইউজুয়ালি রিলিজ করে। তো এখন কথা হচ্ছে এই CD8 টি সেল ইউজুয়ালি তার ফাংশনের জন্য অলওয়েজ CD4 টি সেলের উপর নির্ভরশীল, মানে হেল্পার টি সেলের উপরে নির্ভরশীল। তো হেল্পার টি সেলের উপরে কিভাবে নির্ভরশীল, কারণ আমরা জানি হচ্ছে এই CD4 টি সেল বা হেল্পার টি সেল তাদের সারফেসে একটি লিগান্ড থাকে, লিগান্ডটা হচ্ছে CD40 লিগান্ড, আমরা জানি এটা, ঠিক আছে। CD40 লিগান্ড। তো এই CD40 লিগান্ড এর আগে আমি যখন আলোচনা করেছিলাম, এই CD40 লিগান্ড ইউজুয়ালি বি সেলের সারফেসে যে CD40 প্রোটিন থাকে তার সাথে বাইন্ড করে। তো এই ক্ষেত্রে কি হয়, ইউজুয়ালি যেই ডেনড্রাইটিক সেল কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট করে, এই ডেনড্রাইটিক সেলের সারফেসেও CD40 প্রোটিন থাকে, ঠিক আছে। তো এই CD4 যেই হেল্পার টি সেল, ওই CD4 হেল্পার টি সেল CD40 লিগান্ডকে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল মেনলি এই ডেনড্রাইটিক সেলের সারফেসে CD40 সাথে বাইন্ড করায়। বাইন্ড করার কারণে এই ডেনড্রাইটিক সেল কিছু
co-stimulatory ফ্যাক্টর রিলিজ করে, যেই co-stimulatory ফ্যাক্টর ইউজুয়ালি এই সাইটোটক্সিক টি সেলের কাজকে অনেক ইনহ্যান্স করে দেয়। আরেকটা ভাবে এই হেল্পার টি সেল CD8 টি সেলের কাজকে ইনহ্যান্স করে, সেটা হচ্ছে আমরা জানি হেল্পার টি সেল ইন্টারলিউকেন 2 রিলিজ করে। তো ইন্টারলিউকেন 2টা ইউজুয়ালি এই CD8 মলিকিউল বা সাইটোটক্সিক টি সেলের প্রলিফারেশন মাল্টিপ্লিকেশনে হেল্প করে। তো এই সাইটোটক্সিক টি সেলটা ইউজুয়ালি কোনো ভাইরাস ইনফেক্টেড সেলকে কিভাবে ডিস্ট্রয় করে। তো একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সাইটোটক্সিক টি সেল ইউজুয়ালি কোনো ভাইরাসকে ডিস্ট্রয় করে না, এটা ভাইরাস ইনফেক্টেড সেলকেই ডিস্ট্রয় করে দেয়। কিভাবে ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে তার আগে বলে রাখি যে এই CD8 টি সেল ইউজুয়ালি ক্লাস 1 MHC মলিকিউলের দ্বারা কোনো অ্যান্টিজেন বাইন্ড করলে তাকে রিকগনাইজ করে। তো আমি এখানে বলেছি যে অল দ্য নিউক্লিয়েটেড সেল ইউজুয়ালি এই ক্লাস 1 MHC মলিকিউল রিলিজ করে। তো দেখা যাচ্ছে একটা ভাইরাস যদি আমাদের নর্মাল এই যেই সেল, এই নর্মাল সেলে ইনফেকশন তৈরি করলো, তাহলে ওই ভাইরাসটা সহ এই নর্মাল নিউক্লিয়েটেড সেলটাই ইউজুয়ালি ওই MHC মলিকিউলের মাধ্যমে ওই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে থাকে। তো MHC মলিকিউল প্লাস ওই অ্যান্টিজেনকে একসাথে এই CD8 টি সেল রিকগনাইজ করে ওই সেলটাকে ডিস্ট্রয় করে দেয়। তো এই জন্য হচ্ছে আমাদের যদি হেপাটাইটিস হয় তাহলে হেপাটোসাইটো নিউক্লিয়েটেড একটি সেল, ওই হেপাটোসাইটে ইউজুয়ালি কোনো অ্যান্টিজেন যদি ঢুকে, হেপাটোসাইটো ইউজুয়ালি কোনো অ্যান্টিজেনকে MHC মলিকুলের মাধ্যমে এই তার সারফেসে প্রেজেন্ট করে। তো সারফেসে প্রেজেন্ট করলে তখন এই CD8 টি সেল ইউজুয়ালি ওই হেপাটোসাইটটাকে ইউজুয়ালি ড্যামেজ করে দেয়। তো এটা কিন্তু দেখতে পাচ্ছি একটা সেলকে ড্যামেজ করতেছে, কোনো ভাইরাসকে ড্যামেজ করতে পারে না। তো এটা ইউজুয়ালি কোনো ভাইরাস বা ইন্ট্রাসেলুলার ব্যাকটেরিয়াকে এই সেলুলার কিলিং মেকানিজমে ডিস্ট্রয় করে। তো কিভাবে এই সেলটাকে ডিস্ট্রয় করে আমরা এটা জানবো। তো এটা হচ্ছে একটি CD8 টি সেল বা সাইটোটক্সিক টি সেল। তো CD8 টি সেল কোনো যদি একটি সেল দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি ভাইরাস ইনফেক্টেড সেল, ঠিক আছে। তো তখন কি হয়, ভাইরাসটা ক্লাস 1 MHC মলিকুলের মাধ্যমে সারফেসে ইউজুয়ালি ডিসপ্লে হয়। ভাইরাস বা ভাইরাসের যে কোনো প্রোটিনের সারফেসে ইউজুয়ালি যে ডিসপ্লে হলো, ঠিক আছে। তো ডিসপ্লে হলে কি হয়, এই CD8 টি সেল ওটাকে রিকগনাইজ করার পরে CD8 টি সেল ইউজুয়ালি দুইটা জিনিস রিলিজ করে। তো CD8 টি সেল ইউজুয়ালি দুইটা জিনিস রিলিজ করে, একটা হচ্ছে পারফোরিনস, এটা হচ্ছে পারফোরিনস, এবং আরেকটা হচ্ছে প্রোটিয়েজ এনজাইম, ঠিক আছে। তো পারফোরিনসের কাজ কি, এই পারফোরিনসটা ইউজুয়ালি এই যে সেল, এই সেলের সারফেসে যে সেল মেমব্রেন থাকে, এই সেল মেমব্রেনকে কিছু পোর ফর্মেশন করে দেয়। পারফোরিনস পোর থেকে পোর ফর্মেশন করে দেয়। পোর ফর্মেশন করে দিলে কি হয়, এই সেলের মধ্যে যেই ইন্টারসেলুলার কন্টেন্ট থাকে বা যে ফ্লুইড থাকে ওটা ইউজুয়ালি পোর দিয়ে বাইরে বের হয়ে যায়, ঠিক আছে, বাইরে বের হয়ে যায়। তো বের হয়ে যায়, এরপরে কি হয়, এই যে প্রোটিয়েজ এনজাইমের মধ্যে একটি সবথেকে ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে গ্রানজাইম বি, ঠিক আছে। গ্রানজাইম বি আমি সংক্ষেপে লিখলাম। তো এই গ্রানজাইম বিটা ইউজুয়ালি এই পোরের মাধ্যমে এই ভাইরাস ইনফেক্টেড সেলে ঢুকে যায়। ঢোকার পর এই ভাইরাস ইনফেক্টেড সেলে একটি ফ্যাক্টর থাকে যাকে বলা হয় প্রোক্যাসপ্যাসেজ, ঠিক আছে, প্রোক্যাসপ্যাস। তো এই গ্রানজাইমটা বি কি করে, এই গ্রানজাইম বিটা ইউজুয়ালি প্রোক্যাসপ্যাসকে অ্যাক্টিভেট করে দেয়, অ্যাক্টিভেট করে এই প্রো বাদ দিয়ে দেন ক্যাসপ্যাসেজ হয়ে যায়। তো এই ক্যাসপ্যাসেজটা ইউজুয়ালি যে এই ভাইরাস ইনফেক্টেড সেলের অ্যাপোপ্টোসিস করে দেয়, অ্যাপোপ্টোসিস করার মাধ্যমে ডিস্ট্রয় করে দেয়। এটা ছাড়াও আরও একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে যখন কোনো ভাইরাস এই সেলকে ইনফেক্টেড করে তখন এই ভাইরাস ইনফেক্টেড সেলের সারফেসে একটি প্রোটিন ডিসপ্লে হয়, সেটাকে বলা হয় ফ্যাস প্রোটিন, FAS। এই ফ্যাস প্রোটিন হচ্ছে ভাইরাস ইনফেক্টেড সেলের সারফেসে ডিসপ্লে হয়। তো এই
এমএইচসি পেপটাইড মলিকুলের মাধ্যমে যখন এই CD8 টি সেলের টি সেল রিসেপ্টর কোনো স্টিমুলেশন পায়, যখন স্টিমুলেশন পাই তখন এই CD8 টি সেলের সারফেসেও এই ফ্যাস লিগান্ড তৈরি হয় একটি FAS, এই ফ্যাস লিগান্ড তৈরি হয়। তো কি হয়, এই ফ্যাস লিগান্ডটাই FAS এর সাথে বাইন্ড করে। তো বাইন্ড করার কারণে এই FAS এর মাধ্যমে একটি সিগন্যাল চলে যায় সেলের মধ্যে। সিগন্যাল চলে যাওয়ার পরে এটাও এই ক্যাসপ্যাসেজ যেই এনজাইম থাকে ওটাকে অ্যাক্টিভেটেড করে দেয়। আলটিমেটলি এই ক্যাসপ্যাসটা এই ভাইরাস ইনফেক্টেড সেলের অ্যাপোপ্টোসিস করে দেয়, অ্যাপোপ্টোসিস করে সেলটা লাইসিস করে দেয়। তো ইউজুয়ালি এই CD8 টি সেল কোনো ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে দেয়। এটা ইউজুয়ালি কোনো ফ্রি ভাইরাসকে কিল করতে পারে না। এটা শুধুমাত্র তখনই কাজ করে যখন আমাদের কোনো অ্যান্টিবডি বা কমপ্লিমেন্ট কোনো ভাইরাসকে কিল করতে পারতেছে না, তখন এই CD8 টি সেলে ইন্ট্রাসেলুলার ভাইরাসকে ডিস্ট্রয় করে সেলটাকে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। তো এই সাইটোটক্সিক টি সেলটা ইউজুয়ালি এই ভাইরাস ইনফেক্টেড সেলকে ডিস্ট্রয় করে, এটা কিন্তু ড্যামেজ হয়ে যায় না। এটা ব্লাড স্ট্রিমে ঘোরাঘুরি করে এবং এই সেম ভাইরাস দিয়ে যেই সব সেল ইনফেক্টেড সব সেলকে ইউজুয়ালি একের পর এক ডিস্ট্রয় করতে থাকে। এই কারণে কোনো ম্যালিগন্যান্ট সেল বা টিউমার সেলকে ইউজুয়ালি সাইটোটক্সিক টি সেল ডিস্ট্রয় করে দেয়। এবার আসে টি মেমোরি সেল। তো এই টি মেমোরি সেল ইউজুয়ালি প্রাইমারি ইমিউন রেসপন্সের পরে তৈরি হয়, যেমন এপিস্টেনবার্গ ভাইরাস। এই এপিস্টেনবার্গ ভাইরাস ইউজুয়ালি কোনো ইনফেকশন যখন তৈরি করে, এপিস্টেনবার্গের এগেনস্টে আমাদের শরীরের 40% সাইটোটক্সিক টি সেল ইউজুয়ালি কাজ করে। তো এই 40% সাইটোটক্সিক টি সেল এপিস্টেনবার্গ ভাইরাসের জন্য অ্যান্টিজেন স্পেসিফিক। তো এই 40% সাইটোটক্সিক টি সেল ইউজুয়ালি আমাদের শরীরে থাকে না। এরা কিছুদিন পর ইউজুয়ালি অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যায়। তো অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যাওয়ার পরে কিছু টি সেল এই মেমোরি টি সেল প্রডিউস করে। তো এই মেমোরি সেলগুলো ইউজুয়ালি আমাদের সেকেন্ডারি ইমিউন রেসপন্স প্রডিউস করে। সেকেন্ডারি ইমিউন রেসপন্স অনেক স্ট্রং হয়, মোর সাইটোকাইন্স প্রডিউস হয়, আর এগুলোর ইউজুয়ালি যেই থ্রেশহোল্ড থাকে অ্যাক্টিভেশনের ওটা কম হয়, আমরা জানি। এরপরে আসে হচ্ছে সুপার অ্যান্টিজেন। তো সুপার অ্যান্টিজেনে আমরা জানি হচ্ছে সুপার অ্যান্টিজেন তারাই যারা কোনো অ্যান্টিজেন প্রেজেন্টেশন ছাড়াই কোনো টি সেলকে স্টিমুলেট করতে পারে। তো সুপার অ্যান্টিজেনের এক্সাম্পল ছিল হচ্ছে স্টাফাইলোকক্কাসের এন্টেরোটক্সিন এবং টক্সিক শক সিনড্রোম টক্সিন। তো ইউজুয়ালি এটা হচ্ছে একটি টি সেল, ঠিক আছে। তো টি সেলের সারফেসে এটা হচ্ছে টি সেল রিসেপ্টর, আর এটা হচ্ছে একটি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং এর সারফেসে ধরলাম এটা ডেনড্রাইটিক সেল। এর সারফেসে হচ্ছে কোনো অ্যান্টিজেনকে ক্লাস 2 এমএইচসি মলিকুলের মাধ্যমে সারফেসে হচ্ছে ডিসপ্লে করছে, আর এটা হচ্ছে CD4 টি সেল বা হেল্পার টি সেল। তো এখন এটা হচ্ছে সুপার অ্যান্টিজেন, ঠিক আছে। তো এই সুপার অ্যান্টিজেন কি করে, এই সুপার অ্যান্টিজেনটা ইউজুয়ালি এই অ্যান্টিজেনের প্রেজেন্টেশন ছাড়া এরা সরাসরি এই এমএইচসি মলিকুলের সাথে যেই পেপটাইড অ্যান্টিজেনটা বাইন্ড করছে এটাকে, এবং এই CD4 বা হেল্পার টি সেল এটাকে সরাসরি এরা অ্যাটাক করে এই সবগুলোর মধ্যে একটা ইন্টারাকশন তৈরি করে ইউজুয়ালি এরা কাজ করে। তো এটা হচ্ছে সুপার অ্যান্টিজেন। তো এই সুপার অ্যান্টিজেনের ক্ষেত্রে অনেক সময় আমরা জানি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ডেনড্রাইটিক সেলের এইখানে এই B7 আর এইখানে যেই CD28 দিয়ে যেই একটা কো-স্টিমুলেটরি সিগন্যাল যায়, অনেক সময় সুপার অ্যান্টিজেনের জন্য এই কো-স্টিমুলেটরি সিগন্যালটা নাও হতে পারে, আবার অনেক ক্ষেত্রেই হয়। তো সুপার অ্যান্টিজেনের মধ্যে যেটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন 1। এই টক্সিক শক সিনড্রোম টক্সিন 1টা ইউজুয়ালি এই যেই CD4 টি সেলের যেই টি সেল রিসেপ্টর, এই টি সেল রিসেপ্টরে আমরা জানি হচ্ছে দুইটা চেন থাকে, একটা হচ্ছে বিটা চেন আর একটা হচ্ছে আলফা চেন। তো এই টক্সিক শক সিনড্রোম টক্সিন 1টা এই টক্সিক
শক সিনড্রোম টক্সিন 1টা কি করে, অলওয়েজ এই বিটা চেনের সাথে এসে বাইন্ড করে। তো বিটা চেনের আমরা জানি হচ্ছে ইউজুয়ালি বিটা চেন দুইটা থাকে সংখ্যায়, বিটা চেন 1, বিটা চেন 2 হিউম্যান ক্রোমোজোমে আমরা জানি। তো টক্সিক শক সিনড্রোম অলওয়েজ বিটা 2 এর সাথে বাইন্ড করে, মানে আমাদের যেই এই ভ্যারিয়েবল রিজন, এই ভ্যারিয়েবল রিজনে যে বিটা 2 থাকে এই বিটা 2 এর সাথে বাইন্ড করে। তো বিটা 2 হচ্ছে আমাদের শরীরের 30% টি সেল রিসেপ্টরের থাকে। তার মানে 30% টি সেল রিসেপ্টরের সাথে এই টক্সিক শক সিনড্রোম 1 বাইন্ড করে আমাদের টক্সিক শক সিনড্রোম প্রডিউস করতেছে। বাট এই টি সেল রিসেপ্টরের যদি এই বিটা 2 জিনটা বা বিটা 2 চেনটা যদি 30%-এর বেশি থাকতো তাহলে আমাদের আরও খারাপ অবস্থা হতো, আরও সিভিয়ার অবস্থা হতো। তো এটা শুধু 30% টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে বলে আমাদের এই টক্সিক শক সিনড্রোম টক্সিন 1 এর জন্য যেই সব ক্যারেক্টারিস্টিক্স ওইগুলো ইউজুয়ালি দেখা দেয়। তো সব সুপার অ্যান্টিজেনই কিন্তু এই ভ্যারিয়েবল রিজনের বি2 চেনের সাথে বাইন্ড করে না, এগুলো অন্য চেনের সাথেও বাইন্ড করে বা টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে। যেমন হচ্ছে রেট্রো ভাইরাস একটা আছে, এটা হচ্ছে মাউস মেমারি টিউমার ভাইরাস। এই মাউস মেমারি টিউমার ভাইরাস কিন্তু সরাসরি এই টি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ওদের কোনো বি2 এর দরকার হয় না, বাইন্ড করে ইউজুয়ালি সুপার অ্যান্টিজেনের যেই ক্রাইটেরিয়া ওটা শো করে। এবার আসি নর্মাল টি সেলের ফাংশন কিভাবে ডিটেক্ট করা হয়। নর্মাল টি সেল বা সাইটোটক্সিক টি সেলের ফাংশন ইউজুয়ালি দুইটা পদ্ধতিতে করা হয়ে থাকে। একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি, যেটা ইন ভিভো করা হয়ে থাকে, আর একটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। ল্যাবরেটরি টেস্টে ইউজুয়ালি এই টি সেলের কাউন্টটা করা হয়ে থাকে। তো প্রথমে আসি ল্যাবরেটরি টেস্ট। তো ল্যাবরেটরি টেস্টে ইউজুয়ালি যেই ইমিউন সেল থাকে, ওই ইমিউন যেই সেল দেখা যাচ্ছে এটা ধরলাম ইমিউন সেল, ঠিক আছে। এই ইমিউন সেলকে কি হয়, কিছু অ্যান্টিবডির সাথে রিয়াক্ট করানো হয়, এটা হচ্ছে অ্যান্টিবডি। তো এই অ্যান্টিবডিতে কিছু ফ্লুরোসেন্ট ডাই দেওয়া হয়, যেমন এটা হচ্ছে ফ্লুরোসেন্ট ডাই অ্যাড করে দেওয়া হয়। দেন এই দুইটার মধ্যে ইউজুয়ালি রিয়াক্ট করানো হয়। রিয়াক্ট করানো হওয়ার পর এই দুইটাকে একটি লাইট সোর্সের মাধ্যমে পাস করানো হয়। লাইট সোর্স হচ্ছে একটা সিঙ্গেল রে বা লাইট ইউজুয়ালি এখান থেকে এক্সক্রিট হয়। তো যখন এই অ্যান্টিবডি এবং ইমিউন সেল কমপ্লেক্সটা এই লাইট বিমের মধ্যে দিয়ে যায়, তখন এই ফ্লুরোসেন্স ডায়ের জন্য ইমিউন সেলগুলো বিভিন্ন কালার ইউজুয়ালি রিলিজ করে। এই কালারের ভিত্তিতে ইউজুয়ালি কাউন্ট করা হয় নাম্বারটা। তো ইউজুয়ালি আমাদের নর্মাল বডিতে CD4 টি সেলের পরিমাণ হচ্ছে 500 থেকে 1500 সেল পার মাইক্রোলিটার। এটা হচ্ছে আমাদের নর্মাল হেল্পার টি সেলের সংখ্যা। বাট এইচআইভি হলে আমাদের সেলের সংখ্যা 200-রও কমে চলে আসে, মানে হেল্পার টি সেলের সংখ্যা 200-রও নিচেই চলে আসে, যেটা হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ একটা অবস্থা। এর জন্য অনেক ডিজিজ দেখা যায়। এবার আসি হাইপার সেন্সিটিভিটি। হাইপার সেন্সিটিভিটি ইউজুয়ালি ক্যান্ডিডার মাধ্যমে দেখা হয়ে থাকে। তো ইউজুয়ালি আমাদের যে নর্মাল পারসন সবারই ক্যান্ডিডা ইনফেকশন এক সময় না এক সময় হয়েছে। তো যাদের ইউজুয়ালি ক্যান্ডিডা দিয়ে কোনো ইনফেকশন হয়েছে তাদের শরীরে এই ক্যান্ডিডা আবার রিইনফেক্টেড করা হয়। ইউজুয়ালি 2 থেকে 3 দিন পর তার স্কিনে যদি ইনডিউরেশন এবং রেডনেস হয় তাহলে তার মানে এটা টি সেল মিডিয়েটেড ইমিউনিটিটা ঠিক আছে। এটা ইউজুয়ালি আমাদের টিউবারকুলোসিস দেই, টিউবারকুলিন স্কিন টেস্ট করি তারই মতো। তাছাড়া আরও একটা পদ্ধতিতে করা হয়, সেটা হচ্ছে কিছু আমরা ইউজুয়ালি একটা কেমিক্যালের প্রতি হাইপার সেন্সিটিভ। কেমিক্যালটা হচ্ছে ডাইনাইট্রোক্লোরোবেনজিন বা সংক্ষেপে DNCB। তো আমরা সবাই প্রায় এই কেমিক্যালটার প্রতি হাইপার সেন্সিটিভ। তো এই কেমিক্যালটা ইউজুয়ালি একটা লিপিড সলভেন্টের সাথে যুক্ত করে আমাদের শরীরে পুশ করা হয়। পুশ করার 7 থেকে 14 দিন পরে আমাদের শরীরে এই সেম কেমিক্যালটা এই লিপিডের সাথে আবার পুশ করা হয়। পুশ করার কারণে আমাদের স্কিনেও রেডনেস এবং ইনডিউরেশন দেখা যায়। এটাও ইউজুয়ালি হাইপার সেন্সিটিভিটি শো করে। এটার মাধ্যমে বোঝা যায় যে সেল মিডিয়েটেড ইমিউনিটি বা মেমোরি টি সেল ঠিক আছে। এবার আসি এই যে টি সেলের
প্রলিফারেশন কিভাবে দেখা হয়। টি সেলের প্রলিফারেশন ইউজুয়ালি দেখা হয় কালচার মিডিয়াতে। একটি কালচারে ধরলাম একটি কালচারে এই টি সেল নিয়ে তার প্রলিফারেশন দেখার জন্য এই টি সেলের সাথে একটি নিউক্লিওটাইড দেওয়া হয় যাকে বলা হয় অ্যালকাইন মডিফাইড নিউক্লিওটাইড। তো এই অ্যালকাইন মডিফাইড নিউক্লিওটাইডটা ইউজুয়ালি এই ডিভাইডিং টি সেলের সাথে ইউজুয়ালি অলওয়েজ বাইন্ড করে। তো ডিভাইডিং টি সেলের সাথে বাইন্ড করলে আমরা বুঝবো যে টি সেলের প্রলিফারেশন ঠিক আছে। আর একটা পদ্ধতিতে করা যায় সেটা হচ্ছে ফ্লো সাইটোমেট্রি। তো এই ফ্লো সাইটোমেট্রিতে ইউজুয়ালি এই টি সেল যখন ডিভাইড বা প্রলিফারেশন করে তখন কিছু সাইটোকাইন্স বা সারফেস মার্কারের ভিত্তিতে ইউজুয়ালি তার প্রলিফারেশনটা দেখা হয়। এছাড়া আরও দুইটা পদ্ধতিতে করা যায়, একটা হচ্ছে অ্যান্টিজেন স্পেসিফিক আর একটা হচ্ছে অ্যান্টিজেন নন স্পেসিফিক। তো এই অ্যান্টিজেন স্পেসিফিকটা ইউজুয়ালি গামা ইন্টারফেরনের মাধ্যমে ইউজুয়ালি ডিটেক্ট করা হয়। এই ক্ষেত্রে ইউজুয়ালি যে ল্যাটেন্ট টিউবারকুলোসিস সেটা ডায়াগনোসিস করা হয়। আর এই অ্যান্টিজেন নন স্পেসিফিকের ক্ষেত্রে ইউজুয়ালি কিছু মাইটোজিন ইউজ করা হয়। ইউজুয়ালি দুইটা মাইটোজিন ইউজ করা হয়, একটা হচ্ছে ফাইটোহিমোগ্লুটিনিন আর একটা হচ্ছে কনক্যানাভালিন এ। তো এই ফাইটোহিমোগ্লুটিনিন অ্যান্ড কনক্যানাভালিন এ এই দুইটা ইউজুয়ালি কোনো প্লান্ট থেকে আসে। এগুলোর মাধ্যমে ইউজুয়ালি এই অ্যান্টিজেন নন স্পেসিফিক টি সেল ফাংশন করতেছে কিনা বা প্রলিফারেশন করতেছে কিনা এটা ইউজুয়ালি দেখা হয়ে থাকে। তো এই দুইটা অ্যান্টিজেন যেটা প্লান্ট থেকে আসে এটা ইউজুয়ালি অ্যান্টিজেন নন স্পেসিফিক কেন, কারণ এটা ইউজুয়ালি টি সেল রিসেপ্টরের স্টিমুলেশনকে বাইপাস করতে পারে। এছাড়া আরও একটা পদ্ধতিতে আমরা এই টি সেল দেখতে পারি প্রলিফারেশন ঠিক আছে কিনা। এই টি সেলকে আমরা কোনো সেলের সাথে কালচার করতে পারি যেই সেলটা কোনো ভাইরাস ইনফেক্টেড হবে এবং যার এমএইচসি মলিকিউল এক্সপ্রেস করার ক্যাপাবিলিটি থাকবে। তো টি সেল যদি এই কোনো ভাইরাস ইনফেক্টেড সেলের সাথে আমরা কোনো কালচারে দিই, যেই ভাইরাস ইনফেক্টেড সেলটা এমএইচসি মলিকিউলের মাধ্যমে কোনো অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, তো তাদের মধ্যে যেই মেকানিজমটা হবে এর জন্য অনেক সাইটোকাইন্স রিলিজ হবে, অনেক চেঞ্জ হবে, ওইগুলো ডিটেক্ট করার মাধ্যমেও আমরা এই টি সেল প্রলিফারেশন করতেছে কিনা সেটা দেখতে পারি।